পদ্মফুল চিহ্নে ভোট দিন।
নমস্কার। কুরুক্ষেত্র তথা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সবচেয়ে বড় সম্প্রচারের যে প্ল্যাটফর্ম, সেখানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন প্রত্যেকেই, ভোটের দামামা বাজতেই প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মতো করে প্রচারে ব্যস্ত। অভিযোগ পাল্টা অভিযোগে একেবারে সরগরম রাজ্য রাজনীতি। আর আমরা এই মুহূর্তে রয়েছি ৩৫ বিলোনিয়া বিধানসভা কেন্দ্রে। যারা বিলোনিয়াবাসী রয়েছেন তাদের কি সমস্যা রয়েছে, কি চাইছেন তারা, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, সেটা তো বলবে সময়। চলুন বরং আমাদের আজকের এই অনুষ্ঠান শুরু করে। আমাদের সঙ্গে রয়েছেন তিনজন বিশেষ অতিথি। আমাদের সঙ্গে রয়েছেন বামফ্রন্টের পক্ষ থেকে তাপস দত্ত। তাপসদা, স্বাগত আপনাকে। নমস্কার আপনাদের সকলকে, যারা শুনছেন তাদের সবাইকে। এবং তারপরই আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে অ্যাডভোকেট কৃষ্ণ মজুমদার। স্বাগত আপনাকে। নমস্কার আপনাকে সবাইকে, আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে, দলের তরফ থেকে স্বাগত জানাই। এবং কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন, আমরা বলতেই পারি, একেবারে তরুণ তুর্কি নেতা অভিজিৎ মজুমদার। আপনাকে অনেক স্বাগত। অজিত আবু মজুমদার, আপনাকে স্বাগত। নমস্কার সবাইকে, এই পুরো টিমকে নমস্কার এবং যারা দেখছেন সবাইকে নমস্কার। প্রথমেই যেহেতু একেবারে আমার বাঁ পাশেই তাপসদা রয়েছে, তাপসদার কাছেই প্রথম যাব। যে বিষয়টা আপনার কাছ থেকে জানবো, যে ৩৫ বছর আপনারা ক্ষমতায় ছিলেন, দীর্ঘ ২৫ বছর এই বিলোনিয়া কেন্দ্রে বিগত দিনে যদি দেখি টানা ক্ষমতায় ছিলেন আপনারা, গত ৫ বছর বাদ দিয়ে। কি মনে হয় কতটা করতে পেরেছেন বিলোনিয়াবাসীর জন্য? প্রথমত তথ্যটাতে ভুল আছে। বিলোনিয়াতে টানা আমরা ২০ বছর ছিলাম। ৯৩ সালে আচ্ছা। আমরা জিততে পারিনি, ফলে ২০ বছর আমরা আছি। ফলে এই নির্বাচনী পর্বে বিলোনিয়াকে নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে আমি বলবো যে আমার প্রতিপক্ষের বন্ধুরা বিলোনিয়ায় কি কি উন্নয়ন করেছে সেটা আগে বললে বোধহয় ভালো। আমার মনে হয় না আমার প্রতিপক্ষের বন্ধু, আমার ছোট ভাই কৃষ্ণ মজুমদার এখানে আছে, সে এখান থেকে দাঁড়িয়ে দূর দূরান্তেও একটা বিল্ডিংয়ের মাথা দেখাতে পারবে না যেখানে হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে বলে উঠবেন ২৫ বছরের সঙ্গে ৫ বছর, এটা আবার তুলনা হয় নাকি? নিশ্চিতভাবেই তুলনা হয় না, এও আমি জানি। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই, ২৫ বছরে যদি ২৫টা বিল্ডিং হয়, তাহলে ৫ বছরে ৫টা হওয়ার কথা। সেরকম একটা বিল্ডিংয়ের ছবি কি দেখাতে পারবেন এই অন্তত এই চত্বর জুড়ে, যে গত ৫ বছরে বিজেপি তৈরি করেছে? উন্নয়নের ছবি মানে শুধু বিল্ডিং নয়, আমি বলছি উন্নয়ন মানে সব দিক থেকে, আর্থসামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য যেই উন্নয়নের মাপকাঠিগুলো আছে, সেই সবগুলো প্যারামিটার যদি আপনি ধরেন, সেই প্যারামিটার থেকে দেখতে গেলে আমি বলবো যে আমাদের এই বিলোনিয়া শহর কর্মসংস্থানের জন্য আমি বলি যে আমরা ৩টে জায়গা তৈরি করেছিলাম যেখানে প্রচুর ছেলের কাজ হওয়ার কথা ছিল। এক, বাংলাদেশের সঙ্গে বিলোনিয়া রেল স্টেশন, তার মধ্যে দিয়ে প্রচুর ছেলের কাজ। একটা হচ্ছে লেন কাস্টমস, যেখানে জায়গা তৈরি হয়েছিল, টাকা বরাদ্দ ছিল, সেই জায়গাটাও আমি জানি না আমার বন্ধু কি বলবেন কৃষ্ণবাবু, এটাও এই মুহূর্তে হেল্লা ৫ বছর কোনো আলোচনা হয়নি, আমাদের কাছে খবর হচ্ছে এটা সাবরুম চলে যাচ্ছে। এবং এরপরে আমি যদি বলি যে আমাদের এই কর্মসংস্থানের জন্য এখানকার এই বিলোনিয়া শহরে আরও বেশ কিছু, আমরা যেমন ধরুন এই বিলোনিয়া আপনি যা দেখছেন এই আমার পেছনে, সবগুলো সরকারিভাবে তৈরি। এই সবগুলো স্টল বেকার যুবকদের জন্য তৈরি হয়েছে। কৃষ্ণবাবুকে দয়া করে বলুন যদি তথ্যের বিকৃতি না ঘটায়, একটা স্টল তৈরি করেছে বিলোনিয়া শহরের মধ্যে। আমরা বলছি এই মুহূর্তে বিলোনিয়া শহরে ৮০০-র বেশি স্টল আছে, বেকার স্টল, যেখানে ব্যবসা করে খাচ্ছেন বেকার যুবকরা, এরকম একটা স্টল তৈরি করেছেন, বলতে পারবেন না। ফলে বিলোনিয়ার উন্নয়ন নিয়ে কথা বলার রাইট তো ওনাদের নেই, কারণ এখানে যিনি বিলোনিয়ার ৫ বছরে বিধায়ক হয়েছিলেন, সেই বিধায়ক উন্নয়ন করেননি। তার বিরুদ্ধে অভিযোগকে, তার বিরুদ্ধে অভিযোগ তাপস দত্তের না, সিপিআইএমের না, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তার বন্ধুদের, যে তিনি আমাদের থেকে টাকা নিয়ে সেই টাকা ফেরত দিচ্ছেন না, এবং তিনি বারবার বলার পরে তিনি সেই টাকা ফেরত দিচ্ছেন না। কারোর অভিযোগ হচ্ছে ইনি এখান থেকে টাকা নিচ্ছেন, কে ট্রান্সফার হচ্ছে, কে চাকরি পাচ্ছে, এইসব নিয়ে টাকা পয়সা নিচ্ছেন, এবং এগুলো ওনাদের অভিযোগ। এখানেও কেউ কেউ আছেন যাদের সঙ্গে মত বিনিময় হয়েছে, ভিডিও অডিও টেপ আছে, চাইলে আমি দিয়ে দিতে পারি। সেই টেপে ওরা বলছেন যে এখানকার এমএলএ উন্নয়ন তো দূরের কথা, ব্যক্তিগতভাবে মানুষের কাছ থেকে টাকা চেয়ে নিচ্ছেন, এই অভিযোগ উঠছে। এই অভিযোগ আমার না, এই অভিযোগ বিজেপির বিভিন্ন, এবং অডিও ভিডিও টেপ আমার কাছে আছে, সেই টেপ থেকে আমি আপনাদের এটা বলতে পারি। এবং এই বিলোনিয়ার উন্নয়নের জন্য তিনি একটি প্রজেক্টে একটি জায়গায় কথা বলেছেন বা বিধানসভার চত্বরে কথা বলেছেন,
আমার বন্ধু কৃষ্ণবাবু এটা বোধহয় রেকর্ডেড, কারণ বিধানসভায় কথা বললে তো তার রেকর্ডেড থাকে, সেরকম একটা রেকর্ড এনে যদি দেখাতে পারেন বিলোনিয়াবাসীকে তাহলে আমরা খুশি হব। ফলে সেদিক থেকে আমাকে যদি বলেন শুধু বিলোনিয়া না, আমি বলবো সারা রাজ্যে, এটা তো শুধু বিলোনিয়ার ছবি না, গোটা রাজ্যেই গত 5 বছরে পেছন দিকে আমরা হেঁটেছি। আমার কাছে একটা রিপোর্ট কার্ড আছে, কৃষ্ণবাবুদের দেয়া রিপোর্ট কার্ড, এই 34, 35, 37 বিলোনিয়ায় কী কী ডেভেলপমেন্ট করেছেন সেই রিপোর্ট কার্ডটা আপনি খুলে দেখুন। শ্রম দিবসের দিক থেকে বামফ্রন্ট সরকারের 5 বছরের শ্রম দিবস রেগায় বা 2F-এ তার চেয়ে কম হচ্ছে এই সময়ের শ্রম দিবস। ওনাকে বলতে বলুন সেই রিপোর্ট কার্ডটা তুলে যে ভাতা প্রাপকের সংখ্যা বামফ্রন্ট সরকারের 18 সাল পর্যন্ত যতটা ছিল তার চেয়ে এই সময় পর্বের মধ্যে কমেছে ওদের রিপোর্ট কার্ডে। আমি আমার তথ্য দিচ্ছি না, আমি একটি তথ্য আমার দিক থেকে দিচ্ছি না, সবগুলো তথ্য বিজেপির দেওয়া তথ্য, বিজেপির দেওয়া আলোচিত কথা এবং বিজেপির তরফ থেকে অভিযোগ করা কথা। এই সব মিলিয়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিলোনিয়ার মানুষের, যে এখানে একটা বড় অংশের মানুষ তারা কথা বলতে পারেন না, স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারেন না, স্বাধীনভাবে তার পেশা চালাতে পারেন না। আপনি ব্যবসা করবেন, আপনাকে টাকা দিতে হবে, তোলা দিতে হবে, আপনি নেগোসিয়েশন বাণিজ্য করবেন এবং আপনি অডিও টেপ চাইলে আমি অডিও টেপ দেবো। বিজেপির মণ্ডল নেতা, জেলার নেতা, রাজ্য নেতা, এসসি মোর্চার নেতা, তারা একজনের সঙ্গে শুধু ওই কন্ট্রাক্টরের নেগোসিয়েশনের লেনদেন নিয়ে যে ভাষায় কথা বলছেন একে অপরকে, আর কেউ কাউকে মেরে ফেলবে, কেটে ফেলবে, এ হচ্ছে ডায়লগ। আমি বলছি বিজেপির অভ্যন্তরে কেউ কাউকে টলারেট করছে না, শুধু ওই টাকা পয়সা আত্মসাৎ আর এই সমস্ত অভিযোগ নিয়ে এরকম একটি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে, 1 মিনিট আমাকে কথা বলতে শেষ করতে দিন, আমি শেষ করে নিচ্ছি। এরকম পরিস্থিতিতে সাধারণ মানুষ যারা অপোনেন্ট, মিছিল করতে পারেনি, মিটিং করতে পারেনি, আক্রান্ত হয়েছে। বাদল চৌধুরী গোটা ত্রিপুরার উন্নয়নের কারিগর, সবাই জানে, উনি রাস্তায় বেরিয়েছেন, ওনাকে ঢিল মারা হয়েছে। এর চেয়ে দুর্ভাগ্যের, এর চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি খান বা না খান, স্বাধীনভাবে কথা বলা, চলা, স্বাধীন মত প্রকাশ করা, এই অধিকার মানুষ চায়, এই অধিকার ছিল না এই সময় পর্বের মধ্যে। একেবারেই কৃষ্ণবাবু, ইতিমধ্যে আপনার কাছে অনেক প্রশ্নবাণ ছুড়ে গেছে এবং আমি যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাইবো, গত 5 বছরে আপনারা ক্ষমতায় ছিলেন এই বিলোনিয়া কেন্দ্রে। আমরা যদি বলি যে উন্নয়নের খতিয়ান, ঠিক কি বলবেন, কোন বিষয়গুলো প্রাধান্য পেয়েছে? উন্নয়নের খতিয়ান বলতে তাপসবাবু যেটা বলছেন, শুধু কতগুলি বিল্ডিং দিয়ে উন্নয়ন হয় না, উনি তাপসবাবু বলে দিয়েছেন। আমাদের উন্নয়নের আমরা কাজ করতে পেরেছি মাত্র 3 বছর। 2 বছর আপনি জানেন পৃথিবীব্যাপী মারণব্যাধি কোভিডের কারণে পুরা দেশের, সারা পৃথিবীর উন্নয়নমূলক প্রকল্পগুলি বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের সরকার 5 বছরের মধ্যে বিলোনিয়াতে আপনি ওনারা শুধু একটা ব্যবসা, একটা ছেলেকে পার্টির ওয়ার্ক করার জন্য ওই দোতলাতে একটা ঘরের অ্যালটমেন্ট দিয়েছেন, সেখানে মানুষ যায় না, বিজনেস হয় না, ওর নামে শুধু এটা দেওয়া হয়েছে। আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরির পথে কাজ করছি। আজকে ত্রিপুরা রাজ্যে 8টি জাতীয় সড়কের কাজ চলছে। ওনারা 25 বছর কি করেছেন, কেন একটি জাতীয় সড়কের উপর আমাদের নির্ভর করতে হয়েছিল? আমাদের ত্রিপুরাতে বিলোনিয়াতে একটা ব্লককে, রাজনগর ব্লককে ভেঙে 2টা ব্লক করা হয়েছে। একটা স্কুলকে গত 10 বছর দখল করে রেখেছে, পড়াশোনা বন্ধ করে একটা ব্লকের একটা জায়গা কিনেছে, সেখানে একটা বাণিজ্য করে পাশে একটা পার্টি অফিস তোলা হয়েছে। আজকে সেই ব্লকের জন্য সরকার সরকারি জমিতে 1.25 কোটি টাকা খরচ করে একটা বিল্ডিং তৈরি হচ্ছে। ওরা এইসব উন্নয়ন দেখেন না। বিলোনিয়া একটা সময় শিক্ষা, পড়াশোনা, সব কিছুর জন্য, খেলাধুলার জন্য একটা পীঠস্থান ছিল। কমিউনিস্ট পার্টির 25 বছরের শাসনে আমাদের ছেলেরা, বিলোনিয়ার ছেলেদেরকে এমনভাবে পলিটিক্সে আসক্ত করেছে, ওরা মাঠে যায় না, সিপিএম পার্টি অফিসে গিয়ে বসে থাকে। চাকরি দেবে তাপসবাবু, চাকরি দেবে বাসুবাবুরা। ওরা ভুলে গেছে ছেলেদেরকে মাঠে নিয়ে ওদেরকে ফিট করতে হয়, তৈরি করতে হয়। খেলাধুলার পরিবেশ নষ্ট হয়ে গেছে, মাঠে খেলাধুলার কোনো পরিবেশ নেই। আজকে বিলোনিয়াতে একটা সিনথেটিক ফুটবল গ্রাউন্ড তৈরি করা হচ্ছে। বিলোনিয়াতে উনি যেটা বলেছেন, তাপসবাবু কোথায় থেকে বলেছেন, টাকাও বরাদ্দ হয়েছিল,
বাংলাদেশের সঙ্গে রেল যোগাযোগের জন্য আমাদের রাজ্যের সরকার, রাজ্যের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় প্রতিরক্ষা মন্ত্রীর কাছে, বিদেশ মন্ত্রীর কাছে আমাদের সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত একটাই আওয়াজ চলছে, আমাদের সঙ্গে বাংলাদেশের রেল বাণিজ্য অতি দ্রুত করো। সেই অনুসারে একটা কাজ শুরু হয়ে গেছে, মৈত্রী সেতু দিয়ে বাংলাদেশের তরফে রেলের কাজটা ভারত সরকারের পক্ষ থেকে করিয়ে দেওয়ার জন্য কাজ চলছে। তাপসবাবু সেদিকে বলবেন না, কারণ উনি বললে অবশ্যই বলবো, ওনাকে সেটা মানুষ, বামফ্রন্ট সরকারের সময়, ওনাদেরকে এখন মানুষ নয়। বলার অধিকার হারিয়ে নিয়েছে। প্রজেক্টটা ওরা গত 18 সালের 25 পরে বছরে, নয়। গত 25 বছরে 18 সালের পরে মানুষের নয়, এই কথা প্রজেক্ট বলার 18 অধিকার, সালের আগে। কথা বলার অধিকার ছিনিয়ে নিয়েছে। মানুষকে ভোট দেওয়ার অপরাধে হাত কেটে দিতে হয়েছে। আমরা দিয়েছি মানুষকে শান্তি, উন্নয়ন। তাপসবাবু তারা ভুলে গেছে কৃষক সভার নাম করে কত কোটি কোটি টাকা মানুষদের কাছ থেকে লুট করেছেন। একটা টাকা কৃষকদের উন্নয়নে খরচ করেছেন? একটা টাকা? আজকে ত্রিপুরাতে 5 বছরে বিজেপি সরকার ত্রিপুরার কৃষকদের 70,000 কৃষককে 600 কোটি টাকা শুধু অনুদান দিয়েছে। 1 টাকার ধান ক্রয় করেছে কমিউনিস্ট পার্টির শাসনকালে? 1 টাকার? বুকে হাত দিয়ে বলুন তাপসবাবু, 1 টাকার ধান ক্রয় করেছেন? শুধু আওয়াজ তুলেছেন কৃষকদের ন্যায্য মূল্যে ধান ক্রয় করতে হবে, কোনোদিন করেননি। 1 টাকার ধান ক্রয় করেননি। আজকে আমাদের কৃষকদের ন্যায্য মূল্যে 20 টাকা 40 পয়সা মূল্যে আমরা প্রতি সিজনে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করি এবং সেটা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পৌঁছে দেওয়া হয়। ওদের চোখে উন্নয়ন দেখা যায় না। ওরা 25 বছরে মানুষকে সিপিএম কমিউনিস্ট পার্টির মিছিলে 24 ঘন্টা পরিশ্রম করিয়েছেন, গরিব মানুষকে ভাড়া দিয়েছেন 25 বছরে 700 টাকা। আমাদের 5 বছরে 2 বছর কোভিড খেয়ে নিয়েছে। 3 বছরে আমাদের সরকার গরিব মানুষকে 3,18,000 ভাতা প্রাপকদের 700 টাকার ভাতা 2,000 টাকা করা হয়েছে। সেটা ওরা দেখবেন না, কারণ ওদের চোখে শুধু লাল, শুধু লাল আছে। ভুলে যান, এই কমিউনিস্ট পার্টিকে মানুষ ছড়ে ফেলে দিয়েছে, আর আসবে না বন্ধু। আসবো, এবার আসবো তাপসবাবু আপনার কাছে। এবার আমাদের সঙ্গে যিনি কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন অজিত আবদাত, আপনার কাছে আসবো, যে বিষয়টা আপনার কাছে জানবো। একেবারে তরুণ প্রজন্মের নেতা যদি আমরা বলি, আপনার দল এই প্রথমবার ত্রিপুরা ইতিহাস সৃষ্টি করেছে। আপনার দল শুধু না, তাপসবাবুদের দলও রয়েছে। সেটা হচ্ছে গিয়ে কংগ্রেস এবং বামফ্রন্টের জোট। আমরা যদি বলি আসন সমঝোতা, চোর ডাকাতের ভালোবাসার বিবাহ। আপনি কিভাবে দেখছেন? চোর ডাকাতের ভালোবাসার বিবাহ কি আর বলবে? কোনো উত্তর আছে নাকি ওদের? উত্তরটা আমরা নেই ওনার কাছ চোর থেকে। ডাকাতের উত্তরটা আমরা ভালোবাসা নেই দিন। ওনার কাছ চোর থেকে। ডাকাতের, আমাকে বলতে দিন, চোর উনি বলার ডাকাতের সময় আমি কিছু কোলাকুলি। বলিনি। চোর ডাকাতের উনি বলার কোলাকুলি। সময় আমি কিছু বলিনি। বলুন। প্রথমত আপনি 25 বছর যে সরকারে ছিল আর 5 বছর যে সরকারে আছে, ওনাদের থেকে রিপোর্ট কার্ড নিয়েছেন, একজনের দোষারোপ করেছে, ঠিক আছে, যেগুলো রাজনীতির মধ্যে চলে। কিন্তু কেউ কোভিডের দোষ দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে, চাকরি দিতে পারেনি কোভিডের জন্য, অনেক কিছু বলছেন। হ্যাঁ, 20 বছর এখন বলতে গেলে কি ত্রিপুরার মধ্যে এই 5 বছর সরকার থাকাকালীন কোভিড পরিস্থিতিতে 10,000 স্থায়ী সরকারি চাকরি এই বিজেপি সরকার দিতে পারেনি। সরকারি স্থায়ী চাকরি দিতে পারেনি। কিন্তু কংগ্রেস সরকার যখন ক্ষমতায় ছিল স্থায়ী সরকারি চাকরি 41,000 দিয়েছে, 41,000 দিয়েছে। যেখানে আসামের সরকার, আসামে বিজেপি সরকার এই কোভিড পরিস্থিতির মধ্যে 50,000 স্থায়ী সরকারি চাকরি দিতে পেরেছে। এই কোভিড পরিস্থিতির মধ্যে আসামে বিজেপি সরকার স্থায়ী সরকারি চাকরি 50,000 দিতে পেরেছে। সেই জায়গায় এখানকার বিজেপি সরকার কোভিড থাকাকালীন অবস্থায় 10,000 সরকারি স্থায়ী চাকরি দিতে পারেনি। ওরা এসপিইউ কে স্থায়ী চাকরি ধরে, ওরা এসপিইউ কে সরকারি চাকরি ধরে। ওই যে বলছেন 10,000 নয়, 17,600 10,000 চাকরিও দিতে পারেনি ওরা। তিনি 10,000 চাকরি। কৃষ্ণবাবু, আমি যতটা শুনছি বা আমার দর্শক যতটা শুনছে, উনি কোভিড পরিস্থিতি নিয়ে বলছে। উনি বলেনি উনার উত্তর। আমি অসত্য কথা বলছি না, সত্য প্রমাণ আমি অসত্য কথা বলছি না। আপনাকে দেওয়া হবে। তারপর একটু আগেই কৃষ্ণবাবু একটা কথা বলল যে
সিপিএম আমলে নাকি কিষাণ সবার নাম বলে টাকা টোকা কি লেনদেন হয়েছে, আচ্ছা এটা আমি যাচ্ছি না, এটা উনি হয়তো জানে, আর এটা এই দুজন পার্টির তারা জানে। কিন্তু আমি বলছি কৃষকদের নামে উনি যা বললেন এটা বিজেপি সরকার দিয়েছে। আমি সবচেয়ে বড় উদাহরণ এটাই দিচ্ছি, বিজেপি সরকার আসার পর এই ৩৫ বিলোনিয়া বিধানসভার মধ্যে বিশিনগর ব্লকের ভাইস চেয়ারম্যান ধান চুরানোর মেশিন চুরি করতে গিয়ে ধরা পড়েছে গরিব কৃষকদের। এখনো বিলোনিয়া থানার মধ্যে সেই প্রমাণ রয়েছে, মানুষ দেখছে, এখনো সাজানো আছে সেই ধান চুরানোর মেশিনগুলো। ওদের পার্টির নেতারাই ধরেছে, পাবলিক ধরেছে, এটা সরাসরি মিডিয়াতে দেখানো হয়েছে, টিভিতে দেখানো হয়েছে, সবাই এটা দেখেছে। কৃষককে ওটা দিয়েছে বলে কৃষকের ধান চুরানোর মেশিন বিক্রি করে দিচ্ছে অন্যখানে। এটা হলো কৃষকদের প্রতি বিজেপি সরকারের দরদ বন্ধু, এটাই হলো দরদ, আর কিছু আমি বলতে চাইছি না। বলবো কারো কোনো নেতার ক্রিমিনাল অপরাধের জন্য রাজনৈতিক দল দায়ী থাকে না। আমার পাশে বসে আছেন নেতা ছিল বিজেপির ধান চুরানোর মেশিন ভাইস চেয়ারম্যান বহিষ্কার করা হয়নি এখনো দল থেকে। সবাই বলেছিল বহিষ্কার করার জন্য, বহিষ্কার করা হয়নি। মন্ডল সভাপতি বলেছিল বহিষ্কার করার জন্য, করা হয়নি। তৎকালীন সময় বিজেপিতে ছিল আমি জানি। মন্ডল সভাপতি যিনি এখন ক্যান্ডিডেট বিজেপির, উনি বলেছিল বারবার বহিষ্কার করার জন্য বিধিনগর ভাইস চেয়ারম্যানকে, কিন্তু বহিষ্কার করা হয়নি। কৃষকের ক্ষতি যে যারা করছে তারাই বিজেপি সরকার, এর থেকে আর বেশি কিছু বলবো না। যে প্রশ্ন নিয়ে আমি আপনার কাছে যাব, আপনার কাছে আসছি, যে প্রশ্ন নিয়ে আমি অজিতাভ বাবুর কাছে গেছিলাম, একই প্রশ্নে আপনার কাছে আসব। এই প্রথমবারের মতো ত্রিপুরার ইতিহাসে চিরপ্রতিদ্বন্দ্বী চিরশত্রু একই সঙ্গে, সেই বিষয়টাকে আপনি অনেক দিনের, আমরা যদি বলি যে বামফ্রন্টের আমরা একেবারে প্রথম সারির যদি নেতৃত্বদের মধ্যে ধরি তবে আপনার নামও আসে, তো সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত আমি যেটা বলতে চাইছি, কৃষ্ণবাবু আমার পাশে বসে আছেন, তিনি এখন ধোয়া তুলসী পাতা। ওনার রাজনৈতিক জীবনের শুরু থেকে 5 বছর বাদ দিলে বাকি সময় তিনি কংগ্রেসে ছিলেন। তিনি এখন বলছেন কংগ্রেস আর সিপিএম চোরে চোরে মাসতো ভাই। তিনি তো তাহলে ওই চোর দলটার মধ্যে ছিলেন এবং জীবনের সবচেয়ে বেশি সময় ওই দলে কাটিয়েছেন। আমি জানি না কৃষ্ণবাবু আদৌ বিজেপিতে কদিন থাকবেন, তিনি কতটা রং পাল্টাবেন, এটা কৃষ্ণবাবু বলবে। দ্বিতীয়ত আমি বলবো, কৃষ্ণবাবু যে তথ্য দিচ্ছেন সে তথ্যের ডিভোর্সের তারিখটা বলে দিন। আমি আপনাদের ডিভোর্সের তারিখটা বলে দিন। আরে বাবা, আমরা কতদিন কি দল করব সেটা তো আমার ব্যাপার, আপনাদের ডিভোর্সটা কবে হবে সেটা বলে দিন। ওই তো আপনাদের আইপিএফটির সঙ্গে ডিভোর্স হয়েছে, যারা কংগ্রেস ছিল আপনার পাশে আছে, কি বলছেন ডিভোর্স হয়েছে? আপনার পাশে অসত্য কথা বলবেন না পাবলিক প্লেসে, আপনার পাশে অসত্য কথা বলবেন না পাবলিক প্লেসে। আমি অসত্য বলছি না, দেখেছে আইপিএফটির একটা অংশ ত্রিপুরা মাতার সঙ্গে মিশে গেছে, আরেকটা অংশ টাকা দিয়ে আপনারা ম্যানেজ করেছেন। আপনার দলের প্রেসিডেন্ট বিধায়ক আমার দলে এসেছে, আপনার দলে, ফর ইওর বেটার ইনফরমেশন, টিকিটের জন্য, আপনার টিকিটের জন্য আমি তো জানি দিল্লিতে না। নিয়ে গিয়ে আপনি জানেন না কি করে? কারণ 5 বছর পর্যন্ত সিপিএম ছিল, যেদিন শুনেন না আপনার দলের প্রতি ডিক্লারেশনের অপশাসনে বিরক্ত হয়ে মোদির জনদরদি প্রকল্পে অনুপ্রাণিত হয়েছে, জনদরদি প্রকল্পে অনুপ্রাণিত হয়ে মফসর আলীর মতো যুব নেতা আজকে কমিউনিস্ট পার্টি ছেড়ে ভারতীয় জনতা পার্টি হচ্ছে, সেটা আপনাদের ঘোমটা দিয়ে থাকা উচিত। তাপস বাবু, আমি একটু শুনবো, আপনাদের ঘোমটা দিয়ে থাকা উচিত। দেখবেন আপনি তো, আমি দুজনকে একটু থামিয়ে বলবো, আমরা যদি প্রতিটি বাক্যেই তর্ক বিতর্ক অবশ্যই হবে, যারা আমাদের সামনে দর্শকরা রয়েছেন তাদের কাছেও আমরা যাব, তবে প্রতিটি বাক্যে যদি আমরা তর্কে বিতর্কে যাই তবে আপনাদের যে কথাগুলি সেগুলি টিভি স্ক্রিনে আর আসবে না। আমি শুধু একটা কথা বলছি, আপনি আমাকে যেহেতু বলতে বলেছেন সেজন্যই আমি বলছি। এই কৃষ্ণবাবু বলেছেন যে খেলাধুলায় বামফ্রন্ট সরকারের সময় ছিল না। আমি কৃষ্ণবাবুকে বলি, কৃষ্ণবাবু বিলোনিয়ার ইতিহাস জানে কিনা আমি জানি না, সুব্রত মুখার্জি কাপ ভারতবর্ষের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের বিদ্যাপীঠ স্কুল, ওটা বামফ্রন্টের সময়ে। গত 5 বছরে বিলোনিয়ার কোনো স্কুল সুব্রত মুখার্জি কাপে অন্তত রাজ্যের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে, সে কথা কৃষ্ণবাবু বলতে পারবেন না। খেলাধুলা নিয়ে তিনি বলছেন সিনথেটিক মাঠ করেছেন, আসলে খেলাধুলার চর্চা কোথায়? আমি বলছি প্লিজ কৃষ্ণবাবু একটু থামুন। আমি বলছি বিলোনিয়া হচ্ছে সেই বিলোনিয়া
যেই বিলোনিয়ায় কাবাডিতে আমরা ভারত চ্যাম্পিয়ন হয়েছে স্কুল মিটে, এই সেই বিলোনিয়া যে বিলোনিয়াতে আমরা ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে, এটা সবটাই বামফ্রন্ট সরকারের সময়তে। কৃষ্ণবাবু এই তথ্যগুলো বিলোনিয়ার মানুষ জানেন, উনি অস্বীকার করতে পারেন, কিন্তু খেলাধুলা নিয়ে কৃষ্ণবাবুর কোনো কথা বলা চলে না। গত 5 বছরে একজন প্লেয়ার ত্রিপুরায় ভারতবর্ষে আপনারা ধান উৎপাদনে স্বনির্ভর ছিলেন, মৎস্য উৎপাদনে স্বনির্ভর আমি ছিলেন। আপনাকে যথেষ্ট সময় দেব আপনার কথা বলার জন্য, প্লিজ বলুন। আমি যেটা বলছিলাম যে উনি বলছিলেন এক বেকার স্টল তৈরি হয়েছে, সেই স্টলে হাজার হাজার মানুষ এখানে আছেন, সে হাজার হাজার মানুষ সেখানে দোকানদারি করছেন। সব স্টলে ব্যবসা হয় কি হয় না বড় কথা নয়, বড় কথা হচ্ছে বেকার স্টলগুলো করা হয়েছে ব্যবসা করার জন্য, ব্যবসা হচ্ছে 2-4টে 5টা 10টা, এটা ব্যবসা নাও হতে পারে। তিনি যেগুলো ব্যতিক্রম সেগুলো তুলছেন। দ্বিতীয়ত আমি যেটা বলবো, উনি যে উন্নয়নের ব্যবসা হচ্ছে না বিধায় আমাদের আর বেকার স্টল তৈরি করা হয়নি। ব্যবসা হচ্ছে না বলে তাপস বাবু, ব্যবসা হচ্ছে না বলে বেকার স্টল নতুন করে তৈরি করা হচ্ছে। বামফ্রন্ট সরকারের তৈরি বিদ্যাপীঠ কর্নারের বেকার স্টল, সেই স্টলগুলো আপনার মণ্ডল নেতারা ভাগ করে নিয়েছে, হয়নি বলে আপনারা কোনো বেকার যুবককে দিতেন, আমাদের কোনো কথা ছিল না। আপনাদের বিজেপির নেতারা বামফ্রন্ট সরকারের তৈরি বিলি স্টল, সেই স্টল আপনাদের মণ্ডল নেতারা ভাগ করে নিয়েছেন। আমি নাম বলে দেব একজন একজন, ব্যবসা হয় না বলে মণ্ডল নেতারা স্টল নিয়ে যায়, 1993 ব্যবসা হয় না বলে মণ্ডল নেতারা স্টল নিয়ে যায়, আপনাদের বাহিনীর লোকরা স্টল নিয়ে যায়। কেন আপনারা এই কথা বলছেন? মার্কেটটা পুরাটা সিপিএম পার্টির পে বিলি করে দিয়েছিল। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আমি আপনাদের উদ্দেশ্যে আরো একবার অনুরোধ রাখবো, আমাদের অনুষ্ঠানের সময় কিন্তু মাত্র 1 ঘন্টা। এবার 1 ঘন্টার মধ্যে আমরা এসেছি এখানে রাজ্যবাসীর, বিলোনিয়াবাসীর যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে, সেটা আপনার কাছে আসবো। সেই অভিযোগ কি পাল্টা অভিযোগ, সেটা আপনি ক্ল্যারিফিকেশন দেওয়ার সময় পাবেন। প্লিজ বলুন তাপস বাবু। না, আমি বলছিলাম ওনার উত্থাপিত যে অভিযোগগুলো। 2 নম্বর কথা হচ্ছে যে কংগ্রেস তার 44% ভোটের মধ্যে 42% ভোট চলে গেল বিজেপিতে। এখন যারা কংগ্রেসের নেতা তারা বিজেপিতে প্রায় অলমোস্ট চলে গেছিলেন, তারা সবাই বিজেপি ছেড়ে এসেছেন কখন, কবে? যখন দেখছেন যে বিজেপিতে কথা বলার জায়গা নেই। আমি অন্য সবার কথা বাদ দিলাম, কৃষ্ণবাবুকে বলুন তো, সুশান্তবাবু সেই অডিও টেপটা দেখাতে, যেই টেপে বলছিলেন যে বামপন্থীদের সময়ও আমরা বিরোধী দল করেছি, কিন্তু আমরা সম্মানের সঙ্গে করেছি, এতটাও সম্মানিত হয়নি। যেদিন থেকে সুশান্তবাবু মন্ত্রী হয়ে গেলেন সেদিন থেকে তার ভুল পাল্টে গেল। সুশান্তবাবু সে অডিও টেপটা তো এখনো আছে, যিনি বলছিলেন যে আমি বিজেপি সরকারের সময় থাকার সময়তে আমরা অসম্মানিত অপমানিত কথা বলা যায় না, একজন কন্ট্রোল করছে। এবং দ্বিতীয়ত আমি বলবো যে কৃষ্ণবাবুকে একটু বলুন, বিলোনিয়ার মানুষ শুনতে চাইছে 22 সালের মে মাসে হঠাৎ করে কেন বিপ্লব দেব রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে সরে গেলেন? বিপ্লব দেব মুখ্যমন্ত্রী, বিপ্লব দেব বিজেপি নয়, বিজেপির সম্পদ নয়, সরকারের মুখ্যমন্ত্রী। তিনি কেন চলে যাচ্ছেন, কেন তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, একথা জানবার অধিকার এই বাসীর আছে, নগরবাসীর আছে, দেশের বাসী আছে, এই রাজ্যের মানুষের আছে। রাজ্যের মন্ত্রগুপ্তির শপথ নিয়ে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে তার দল সরিয়ে দিতে হয়েছে নির্বাচনের 1 বছর সময় নেই, 6 মাস আগে। কেন তাকে সরিয়ে দিতে হয়েছিল তার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা আজও ত্রিপুরাবাসী জানে না, আজও জানে না। বিজেপি দল কোনো ব্যাখ্যা দেয়নি, আজও ওই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করছে না। এবং আমরা বলেছিলাম বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরায় এখানে অশান্তির বাতাবরণ হচ্ছে, একটি ত্রিপুরা শেষ হয়ে যাচ্ছে। এই অভিযোগ আমরা গত 4.5 বছর ধরে করেছিলাম, আর সেই অভিযোগের স্বীকৃতি দিয়েই বিজেপি দল তাকে বহিষ্কার, সেখানে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়েছে। এবং গতকাল বিজেপির ওই ক্যান্ডিডেচার লিস্ট আউট হওয়ার পরে আমরা বুঝতে পেরেছি যে ত্রিপুরার জনগণ যেটা বলছিল বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরা ধ্বংসের কিনারায় পৌঁছে গেছে, আর সেটাকেই বৈধতা দিয়ে তিনি টিকিট পাননি। এটা বোধহয় সম্ভবত কৃষ্ণবাবু স্বীকার করবেন আমার পাশে। আর যদি স্বীকার না করেন তাহলে ওনাকে বলতে বলবো কেন বিপ্লব দেবকে সরানো হয়েছে, কেন বিপ্লব দেবকে ক্যান্ডিডেচার করা হয়নি, তার জবাব নিশ্চয়ই কৃষ্ণবাবু এখানে দেবেন। আমি বলতে চাইছি যে রাজ্যের মধ্যে 1-2 জন না, যারা বিজেপির সঙ্গে ছিলেন, এরকম 7 জন বিধায়ক
বিজেপি সরে চলে গেছেন। কখন? যখন সরকার, যখন মন্ত্রিত্ব, যখন ক্ষমতা। তিনি একজন বিধায়কের নাম বলেছেন যারা আমাদের সঙ্গে ছিলেন, দুর্ভাগ্যজনক। এবং সত্যি সত্যি তিনি চলেছেন। কোন দিন তিনি গেছেন? যেদিন 25 তারিখ ক্যান্ডিডেচার লিস্ট আউট হয়েছে, সকালবেলায় ওই সেখানে সকাল রিটায়ারমেন্টে গেল। মানিক সরকার কেন রিটায়ারমেন্টে গেল? আপনারাই তো বলছিলেন মানিক সরকারের বয়স হয়েছে। আরে মানিক সরকারের বয়স 72 বছর হয়েছে। আপনারা মানিক সরকারের বয়স হয়েছে, তপন চক্রবর্তী, মানিক দে, এরকম একজন দুজন না, ভানুলাল শাহ, একজন দুজন না, বয়স্ক যারা আছে সবাইকে আমরা বলছি অশুভ জোট আপনার কাছে। কংগ্রেস আপনাদের সঙ্গে থাকলে শুভ, কংগ্রেস আপনাদের থেকে বেরিয়ে এলে অশুভ। এটা আপনাদেরই ব্যাখ্যা। যারা আপনাদের ছেড়েছে। তাপসবাবু, যে প্রশ্নটাই আপনার সঙ্গে ছিলাম সেই প্রশ্নটার একেবারে সংক্ষেপে উত্তর নেব। যে প্রশ্নে আপনার সঙ্গে ছিলাম, আপনি দীর্ঘদিন রাজ্য রাজনীতি দেখেছেন, চিরপ্রতিদ্বন্দ্বীরা এবার জোট বা আসন সমঝোতা যাই বলেন, সেই বিষয়ে আপনি কি বলবেন? প্রথমত হচ্ছে এই রাজ্যের মানুষ চায় বিজেপি নামক এই দলটাকে এই রাজ্য থেকে বিদায় করতে। রাজ্যের মানুষ চায়, এটা রাজ্যের মানুষের আর্জ। এবং সেই রাজ্যের মানুষ বলছে যারা বিজেপি বিরোধী তারা সবাই মিলে একজোট হওয়া উচিত, এক জায়গায় আসা উচিত। এই আকাঙ্ক্ষা রাজ্যের মানুষের, এই চাহিদা। আপনি যাই বলুন না কেন, রাজ্যের বিভিন্ন জায়গায় সমস্ত অংশের গণতান্ত্রিক মানুষ তারা একজোট হয়েছেন, এক জায়গায় আছেন। তারা বলছেন যে কোনোভাবেই আর বিজেপিকে আমরা চাইছি না। এবং সেজন্য সম্মিলিত মানুষ জোট বেঁধেছেন। এটা তো শুধু রাজনৈতিক দল না, বহু বিজেপি করা লোক যারা বিজেপিতে ছিলেন, যারা 28 সালে বিজেপির জন্য ওভারটাইম খেটেছেন, তারা আজকে বলছেন যে আমরা আর বিজেপিকে চাই না, এই বিজেপিকে বিদায় দিতে হবে। 23-এ বিজেপির বিদায় ঘণ্টা বাজাতে হবে। তার জন্যই গোটা রাজ্যে প্রস্তুতি চলছে। বিজেপি থেকে শয়ে শয়ে হাজার হাজার মানুষ বেরিয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন। আজকে এই উপলব্ধি বিজেপির ভিতরে থাকা লোকদের আর বিজেপির বাইরে থাকা রাজনৈতিক দলগুলোর এই উপলব্ধি হচ্ছে বিজেপিকে সরানোর জন্য জোট বাঁধা দরকার। আর তার জন্যই এই জোট হচ্ছে। এটা জনগণের জোট, এটা মানুষের জোট, এটা কোনো রাজনৈতিক বোঝাপড়া নয়। উনি জোট বলছেন, আমরা বলছি সিট শেয়ারিং। এখানে জোটের প্রশ্নটা গুরুত্বপূর্ণ নয়, বড় হচ্ছে সিট শেয়ারিং এর জন্য এটা আলোচনা হয়েছে। কারা বিজেপিকে হটাবে, যারা সর্বোচ্চ ভোট পেয়ে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপিকে হটাতে পারে, তার জন্য সিট শেয়ারিং হয়েছে। এটাই হচ্ছে আজকের বাস্তবতা। আসবো আপনার কাছে কৃষ্ণবাবু, যে প্রশ্নটা নিয়ে আপনার কাছে আসবো, আপনি তার মধ্যে ক্ল্যারিফিকেশনও দেওয়ার যথেষ্ট সময় পাবেন। যে বিষয়টা নিয়ে আপনার কাছে আসবো, আপনি বিলোনিয়া এই কেন্দ্রের উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন, আপনি বলেছেন অনেক কিছু হয়েছে। গোটা রাজ্যে আমরা যদি প্রার্থী তালিকার দিকে দেখি, তাহলে খুব একটা নতুন মুখ বা যারা সিটিং এমএলএ ছিলেন তাদের পরিবর্তন করা হয়নি। যেগুলি করা হয়েছে তার মধ্যে এই বিলোনিয়া কেন্দ্র রয়েছে। কি মনে হয়, বিধায়ক কি কোনো জায়গায় কাজ করতে একটু ব্যর্থ ছিলেন? উনি বয়স হয়েছে 78। ওনার বয়স হলে হবে, আর মানিক সরকারের বয়স হলে হবে, অসুবিধা আছে। উনি 78। গত বছর উনি 4 বার কলকাতা গিয়ে চিকিৎসা করতে হয়েছে। উনি যেই কথাটার উত্তর দেননি, তাপস বাবু পাশে আমার কংগ্রেসের বন্ধু আছেন, 1977 সালে এই রাজ্যে কংগ্রেসের সিপিএম এর আবির্ভাব হয়েছে। 1977 সালে। 1977 সাল থেকে আজকে 2023 সাল, শুধু সিপিএম কংগ্রেসের রাজনৈতিক ষড়যন্ত্রের সন্ত্রাসের কারণে 79 জন লোক খুন হয়েছে। তাপসবাবু ভালো করে জানেন, 79 জন লোক খুন হয়েছে। কংগ্রেসের 18 সালের মার্চের 5 বছর আগে মাত্র বিজেপিতে জয়েন করেছেন, কংগ্রেস থেকে ভুলে যাবেন না। আমি বলছি তো কংগ্রেস করেছে। আমার বাড়িতে মানুষ খুন হয়েছে, তো ভুলে যাবেন না। আমার বাড়িতে মানুষ খুন হয়েছে, সিপিএম খুন করেছে। আমাকে শুনুন, 2018 সালের মার্চ মাসের 3 তারিখ আমাদের সরকার পরিবর্তন হয়েছে। কমিউনিস্ট পার্টির সরকার ক্ষমতাচ্যুত হয়েছে। আমরা শপথ গ্রহণ করেছি 9 তারিখ। এই 9 তারিখ মার্চের 9 তারিখ থেকে 2023 সালের আজকে 29 তারিখ, একজন মানুষ রাজনৈতিক খুন হয়েছে বিলোনিয়াতে।
হয়েছে। একটা বাড়ি জ্বলেছে, অসংখ্য খুন হয়েছে। একটা মা ধর্ষিতা হয়েছেন, হয়েছে। একটা বোন ধর্ষিতা হয়েছে। হয়েছেন। এই তাপস বাবুদের সেটা শাসন, নয়, বিজেপি সেটা নেতা নয়। অমল মল্লিক এই মহোদয়, তাপস বিজেপি বাবু- নেতা অমল মল্লিক থানায় মহোদয় তাপস নিজের বাবুদের নিজের শাসনে- মুখে বলেছেন আসবো। সাংবাদিক সম্মেলন এই করে তাপস বাবুদের বিলোনিয়ার শাসনে- মধ্যে আসবো, নারীদের আসবো। উপর অত্যাচার হচ্ছে, জঙ্গলে নারীদের লাশ অজিত, পাওয়া আমরা যাচ্ছে। আপনার কাছে আসবো, আসবো, গিরিধারের আসবো। এক মহিলা এখনো নিখোঁজ। অমল মল্লিক মহোদয় বিজেপির নেতা এখনো উনি বারবার আপনার কাছে বলেছেন, আসবো, আসবো উনি আপনার বারবার কাছে। বলছেন উনি- মুখ্যমন্ত্রীর কাছে, মানিক শাহর কাছে, উনি বলেছেন নিজের মুখে যে বিলোনিয়ার মধ্যে মহিলারা সুরক্ষিত কোনো নয়। রাজনৈতিক খুন মুখ্যমন্ত্রী হয়নি। একটু কোনো নজর দিন, রাজনৈতিক মুখ্যমন্ত্রী সন্ত্রাসে কারো নজর বাড়ি দিন। জ্বলেনি। আমরা বলছি না, কোনো মা অমল রাজনৈতিকভাবে মল্লিক বাবু ধর্ষিতা হননি। সাংবাদিক কোনো সম্মেলন বোন করে বলেছে। তার স্বামী হারায়নি। অমল মল্লিক বাবুকে রাজনৈতিক জিজ্ঞাসা করুন কারণে। অমল মল্লিক বাবু তাপস কেন বাবুরা- বলেছে। তাপস বাবুরা অমল মল্লিক বাবু তাপস বাবুরা বলেছে মিথ্যা। একজনকে বিজেপির থামাতেই নেতা। হবে, please। তাপস বাবু মিথ্যা অভিযোগ আনছে। আমরা ত্রিপুরাতে যেটা দিয়েছি সেটা হচ্ছে শান্তি, আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে উন্নয়ন। ওরা চোখে দেখবেন না। কংগ্রেস দলের দোষ আমাদের দেবেন না, অমল একটাই মল্লিক বাবু নিজের মুখে আমাদের বলেছেন। একটাই লক্ষ্য, উন্নত ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। তাপস বাবুরা ওরা দেখবেন না, দেখবেন না। ওরা ওরা সাবরুমে স্পেশাল ইকোনমিক জোনের কাজ চলছে, ওরা দেখবেন না, ওরা দেখবেন না। আজকে ত্রিপুরা রাজ্যের ভোট হচ্ছে, মানুষ আজকে বিলোনিয়ার মানুষ জাস্ট বুঝেছে যে আপনাদের মতন একটা প্রেসের প্রোগ্রাম রেখেছেন, মানুষ বলছে যে ভোট এসছে। কমিউনিস্টের শাসনে 2018 সালে আমাদের রাজ্যের মানুষ রাতে ঘুমাতে পারেনি। কমিউনিস্টের শাসনে আমাদের ছেলেরা পার্টির কাজ করার জন্য পার্টি অফিসে আসার পথে ওরা এই দুইটা আমাদের শহরটার এন্ট্রি দুই দিকে, একদিকে ঋষ্যমুখের একটা রাস্তা আর একদিকে বনকর ব্রিজ থেকে একটা রাস্তা, দুইটা রাস্তার মুখে দুইটা কমিউনিস্ট পার্টির গুন্ডা বাহিনীরা দাঁড়িয়ে থাকতো। মানুষকে রাজপথে নামিয়ে গাড়ি থেকে মারা হতো, বিলোনিয়া হসপিটালে জায়গা হতো না। তাপসবাবু ভুলে গেছেন সেই দিনগুলি। আমরা বিলোনিয়াবাসীকে সেই রকম দিন দেব না। ভুল কথা বলে তো আমাদের মানুষকে বিভ্রান্ত করা ছেলেদেরকে যাবে না। ওই শিক্ষা দিই না। আমরা একটাই জিনিস, শান্তি শান্তি শান্তি। এই ত্রিপুরাকে অশান্ত চেষ্টা করা হচ্ছে, অশান্ত করার একটা ষড়যন্ত্র চলছে। দীর্ঘদিন কমিউনিস্ট পার্টির সঙ্গে নীরবে ক্রিম খেয়েছেন। উনি 18 সালে আবার বিজেপিতে যোগ দিয়ে মন্ত্রী হয়েছেন। মন্ত্রিত্ব থেকে প্রত্যেকটা দলের মন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছিলেন। তার জন্য বিপ্লব দেবকে আমরা সরাতে হয়েছে। একটা লোক কমিউনিস্ট পার্টির খেয়ে বিজেপি দলের মন্ত্রিত্ব নিয়ে লুট করার চেষ্টা করছিল। উনি দুই দিক থেকে খেতে চেষ্টা করছিলেন। আজকে উনি সবার আগে নিজেকে বাঁচানোর জন্য উনি কমিউনিস্ট পার্টির হাত ধরেছেন। এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের কংগ্রেসের রাজনৈতিক ষড়যন্ত্র। কমিউনিস্ট পার্টি ওরা একটা পরজীবী। আমরা জানি কমিউনিস্ট পার্টি সব সময় বিপদে পড়লে খড় কুটু যা পাই তাকে আঁকড়ে ধরি। পরজীবী, স্বর্ণলতা নাম শুনেছেন আপনারা? কমিউনিস্ট পার্টি হচ্ছে একটা স্বর্ণলতা, যখন যাকে পাবো তাকে জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করব। আজকে কমিউনিস্ট পার্টি ধূলিসাৎ হয়। আপনারা জানেন গত 5 বছরে 11 থেকে 16, 5 বছরে 35 বছরের শাসক কমিউনিস্ট পার্টি শূন্যের কোটায়। এখানে 4 বছরে কংগ্রেস পার্টির হাত ধরতে হয়েছে। আগামী 5 বছর যদি কমিউনিস্ট পার্টি বিরোধী দলের আসনে থাকে তাহলে ওদেরকে দূরবীন দিয়ে দেখা যাবে না। সেই জন্য কমিউনিস্ট পার্টি দূরবীন দিয়ে দেখতে দেখতে বিপ্লব সেই বাবু জন্য দূরবীনের বাইরে কংগ্রেস- চলে গেছেন। বিপ্লব বাবু আছে, বিপ্লব বাবু পার্লামেন্টের সদস্য, সেটা জানেন না আপনি? কমিউনিস্ট পার্টিকে দূরবীনের বাইরে। দূরবীন দিয়ে দেখতে হবে। সেই জন্য ত্রিপুরার বাইরে। আজকে কংগ্রেসের হাত ধরছে, যেই কংগ্রেসের 1988-93 সালকে জল্লাদের জঙ্গলের রাজত্ব উপাধি দিচ্ছেন তাপস বাবুরা। তাপস বাবুদের আমাদের একটাই প্রশ্ন, ওই বিচ্ছন্দ শহীদদের জন্য যে মায়া কান্না আপনারা গত 25 বছর করেছেন, সেই বাড়িতে কি উত্তর দেবেন তাপসদা? ওই নলুয়াতে স্বপন সুরেশ টিরেশদের বাড়ির মা বোনদের কি উত্তর দিবেন? বিলোনিয়ার প্রদীপ চক্রবর্তীর মাকে কি উত্তর দিবেন? কংগ্রেসীদের সঙ্গে আপনারা হাত মিলিয়ে ভোট করছেন, একটু লজ্জা হচ্ছে না? আপনাদের লজ্জা নেই? কমিউনিস্ট পার্টির লজ্জা নেই? ওরা ওরা গণতন্ত্র বিশ্বাস করে না, স্বাধীনতা মানে না, সংবিধান মানে না। ওরা এই দেশে খাবে, এই দেশের বিরুদ্ধে বদনাম করবে। এ হচ্ছে কমিউনিস্ট পার্টির রাজনৈতিক এজেন্ডা। আসবো আপনার কাছে, আসবো তাপস বাবু, আসবো।
এবার অজিতাভ বাবু আপনার কাছে যাব, আপনার কাছে যে প্রশ্নটা নিয়ে যাব। আপনারা 13টা আসনে প্রার্থী দেবার কথা ছিল, যেটা আপনাদের আসন সমঝোতা। আপনারা 17টি আসনে আমরা গতকাল দেখলাম কংগ্রেস দল প্রার্থী ঘোষণা করেছে, এবং প্রার্থী ঘোষণা হতে বিভিন্ন রাজনৈতিক দল, বিজেপির মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে, স্বাভাবিকভাবেই আপনাদের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে, বামফ্রন্টেও ক্ষোভ দেখা দিয়েছে। আপনাদেরও দু জায়গায় আমরা দেখেছি যে কংগ্রেস ভবনে তালা পড়েছে। সেই বিষয়ে কি বলবেন? কংগ্রেসের গোষ্ঠীকন্দল কি প্রকাশ্যে? সমস্ত দলের গোষ্ঠীকন্দলে আমরা টিভিতে দেখেছি, আমি অস্বীকার করবো না যে কংগ্রেসের গোষ্ঠীকন্দল হয়নি, কিন্তু গোষ্ঠীকন্দলটা এমনভাবে হওয়া দরকার যাতে মানুষের ক্ষতি না হয়। কংগ্রেসের যে গোষ্ঠীকন্দল আপনারা দেখেছেন, কংগ্রেসের গোষ্ঠীকন্দল আপনারা যেটা দেখেছেন, আমাকে বলতে দিন, উনি বলার সময় কিছু বলিনি। 40-45 বছরের রাজনৈতিক ইতিহাস কংগ্রেস, উনি বলার সময় আমি কিছু বলিনি। আমাকে বলতে দিন, বলবেন দয়া করে নোট ডাউন করে আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন, শৃঙ্খলা বজায় রাখুন। 140 বছরের রাজনৈতিক ইতিহাসকে বিসর্জন দলের দিয়েছে যে কংগ্রেস। গোষ্ঠীকন্দল হয়েছে পার্টি অফিসের ভেতরে করেছে বা তালা ঝুলিয়ে দিয়েছে, কিন্তু বিজেপির গোষ্ঠীকন্দল এমন জায়গায় গিয়েছে, রাস্তার মাঝখানে ওরা ফ্ল্যাগের বাসের মধ্যে আগুন ধরাচ্ছে বিজেপি পার্টির। মানুষের মনে ভয়ের সৃষ্টি হয়েছে, দুপাশে গাড়ি আটকে গেছে বিভিন্ন জায়গার মধ্যে, যেখানে মানুষের অসুবিধা হচ্ছে। ওরা গোষ্ঠীকন্দল খুবছে করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু গোষ্ঠীকন্দল, যেই গোষ্ঠীকন্দল মানুষের অসুবিধা হবে সেই গোষ্ঠীকন্দল এটা জনবিরোধী বটে, এটা জনবিরোধীও। তাপস বাবু, আপনাদেরও একই প্রশ্নে আমি আসবো। প্রার্থী তালিকা ঘোষণা হবার পরও যেটা দেখা গেছে, বামফ্রন্ট এবার কিছুটা ঐতিহ্য হারিয়ে আমরা যদি বলি প্রার্থী তালিকা ঘোষণা করেছে, কারণ ইতিহাসের পাতায় আমরা এমনও দিন দেখেছি যে ভোট ঘোষণা হয়েছে হয়তো সকালে, বিকেলেই বামফ্রন্ট প্রার্থী তালিকা হয়েছে। যদিও আপনাদের একজন শীর্ষ নেতা আমাদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন এটা বন্ধুদের সঙ্গে জোটের ফলে এবার কিছুটা দেরি হয়েছে। আপনাদেরও প্রার্থী তালিকা ঘোষণা করার পর দুটি আসনে ফের আবার বদল করতে হয়েছে, সেটা কি কোথাও আভ্যন্তরীণ ক্ষোভের প্রকাশ ছিল? প্রথমত আমাকে একটা বলতে দিন, আমি কৃষ্ণবাবু অভিযোগ করেছে এই সময় সন্ত্রাস হয়নি। আমি এখানে যারা আছেন সবাইকে বলছি, আমি সবাইকে যাওয়ার ব্যবস্থা করব। আমার বাড়িটা একটু দেখে আসুন। শুধুমাত্র 3রা নভেম্বর রক্তদান শিবির আমার বাড়িতে ছিল। সেই রক্তদান শিবির করার সময় বিজেপির সমাজবিরোধীরা আমার বাড়ি আক্রমণ করে বাড়িটা ভাঙচুর করে দিয়েছে, এখনো তার ছবি আছে। আমি আপনাদের সেটকে নিয়ে বলবো, কেউ যদি পারেন চলুন, এখনো দেখাবো। যেই কৃষ্ণবাবু অপলপে বলছেন, অন্য কথা ছেড়ে দিলাম, রক্তদান শিবির আক্রান্ত হয় যে দেশে, যেখানে, যেই রাজ্যে, যেই রাজত্বে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চয়ই প্রশ্নচিহ্নের মুখে। বিজেপি, কংগ্রেস, প্রত্যেক মানুষ যারা শুনছেন, দোকানদার, সবাইকে বলছে চলুন আমার বাড়িটা দেখে আসুন। ষড়যন্ত্র চলছিল, আমি বলছি কমিউনিস্ট পার্টির ষড়যন্ত্র চলছিল। আপনি তো কথা বলেছেন, আপনার সময় তো আমরা বলিনি। রক্তদানের আড়ালে এই যে কথা সহ্য হয় না, আপনারা যে টলারেন্স নেই এটা প্রমাণ করছেন আপনি বারবার। আপনি নিজেই বারবার এখানে এই সেটে দাঁড়িয়েও আপনি বারবার এই টলারেন্সহীন অবস্থান আপনি তৈরি করছেন। আমি বলছিলাম যে এইরকম একটি পরিস্থিতিতে আপনি প্রার্থী তালিকার যে বিষয়টা শুনছেন, তো আপনি বাইরে থেকে ওদের সমর্থকরা বলছে কি হবে না হবে, ওরা আপনাদেরকে দেখলে ভয় পায়, আপনার সমর্থক আপনাকে দেখলে রক্তের দাগ আসে। ঠিক আছে, আমি বলছি যে এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে প্রার্থী তালিকা সবার আগে বামফ্রন্ট দিয়েছে প্রথমত। দ্বিতীয়ত, প্রার্থী তালিকা দেওয়ার পর প্রার্থী তালিকা পরিবর্তনের যে বিষয়টি, সেই বিষয়টিতে এই প্রথমবার প্রার্থী তালিকা কোনো জায়গায় পরিবর্তন হয়েছে ঘটনা কিন্তু তা নয়। এটা প্রত্যেক সময় 1-2 ক্ষেত্রে প্রার্থী তালিকা পরিবর্তনের বিষয় থাকে। যাকে প্রার্থী করা হয়েছে তার কনসেন্ট নেওয়ার সমস্যা থাকতে পারে, তার দাঁড়ানোর সমস্যা থাকতে পারে, তার অন্যান্য অসুবিধা থাকতে পারে, কিন্তু এই বিষয় কি ঠিক যে প্রার্থী চেঞ্জ করার পরিবর্তে বজলিশপুর বলুন আর যেখানেই বলুন, এই চেঞ্জ করার পর সে অফিসে আগুন ধরেছে, আগুন বন্ধ করেছে, পুলিশ পাঠিয়ে বিজেপির অফিস রক্ষা করতে হচ্ছে। এই মুহূর্তে ত্রিপুরার যে সবচেয়ে বড় খবর, ব্রেকিং নিউজ হচ্ছে, সবগুলো বিজেপির প্রায় বেশিরভাগ অফিস এখন
বন্ধ, তালা দেওয়া, প্রত্যেকটি অফিসের সামনে বিক্ষোভ, আপনি সেট করুন। অসত্য কথা, এখন দেখুন জোলাইবাড়ি মন্ডল অফিস, কৃষ্ণবাবু আমি সেটটা করে দেখিয়ে দিচ্ছি, ভিডিও ক্লিপিং আছে, আমি দেখাবো আপনাদের। জোলাইবাড়ি অফিস এই মুহূর্তে, জোলাইবাড়ি অফিস এই মুহূর্তে, চণ্ডীপুর অফিস এই মুহূর্তে আমরা দেখছি একটার পর একটা অফিস, ওই পানিসাগরের অফিস, আপনার কাঞ্চনপুরের অফিস, প্রত্যেকটা মন্ডল অফিস তারা বন্ধ, তালা দিয়েছেন, আগুন দিয়ে পুড়ে ফেলছেন। কুর্তি, কদমতলা, বাগপাশা সব জায়গায় বিজেপির পতাকা। আমি বলছি কি কৃষ্ণবাবু, সন্ত্রাসকে প্রশ্রয় দিলে কি হয়, সন্ত্রাসকে প্রশ্রয় দিলে কি হয় এটা আপনারা বুঝবেন। আপনাদের তৈরি করা সন্ত্রাস বাহিনী বিজেপির ফ্ল্যাগ পুড়ছে, অফিস পুড়ছে, পতাকা পুড়ছে। আপনাদের এই মুহূর্তে 50টির বেশি অফিস ভাঙচুর হয়েছে। আপনাদের এই মুহূর্তে আমরা দেখছি প্রায় 10টি মন্ডল অফিস তালা দিয়ে, সেট দিয়ে বন্ধ করে দিয়েছে। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, পুলিশ পাঠিয়ে এখন বিজেপির অফিস রক্ষা করবার জন্য দায়িত্ব নিতে হচ্ছে। এটা আপনাদের 5 বছরের প্রশ্রয় দেওয়া সন্ত্রাসবাদী সমাজ বিরোধী যাদের তৈরি করেছেন তাদের এই নেতৃত্বে আজকে এই ঘটনা ঘটছে। এরকম একটি পরিস্থিতি অফিস পড়ে দিয়েছেন আপনারা। আমাদের নমিনেশন ডিক্লেয়ার করার আগে আমাদের বিলোনিয়ার পার্টি একটা পার্টি অফিস দুইবার পড়ে দিয়েছেন। সিপিআইএম রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাস করে না, এটা জানেন। আর আপনি যেটা বলছেন, আমি বলছি এই যে কংগ্রেস প্রতিহিংসার, ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক প্রতিহিংসার জন্মদাতা। আপনি যেই কংগ্রেস দলটা করেছেন সেই কংগ্রেস, বলছি তো আপনি একটু শুনুন, যেই কংগ্রেস দলটা আপনি করেছেন এই প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে, এই প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে কংগ্রেসের বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল না, আমি অস্বীকার করব না, ছিল। কিন্তু আমি কি দেখছি, বিচ্ছন্ন মনু শহীদ বেদিতে ফুল দিতে যাব, কংগ্রেস বাধা দিচ্ছে না, বিজেপি বাধা দিচ্ছে। বিজেপি বিচ্ছন্ন মনু শহীদদের খুনের দায়িত্ব এখন বিজেপি হাতে তুলে নিয়েছে। নলুয়ায় শহীদদের ফুলমালা দিতে পারছি না, শহীদ বেদিতে গিয়ে বিজেপি এই দায়িত্ব হাতে তুলে নিচ্ছেন কেন? বিজেপি রাজনৈতিক প্রতিহিংসার বৈধতা দেয় না। ঐতিহাসিক ভাবে যে খুন হয়েছে, ঐতিহাসিক ভাবে যে রাজনৈতিক অতীতের খুন হয়েছে, সেই খুনগুলো আজকে বিজেপি বৈধতা দিচ্ছে। খুনিরা এখন বিজেপি দলে আছে, খুনিরা, গুন্ডারা, সন্ত্রাসবাদীরা এখন বিজেপি দলে আছে। একটু মাইকগুলো অফ করে কথাটা নিতে, একেবারে তিনজনই যদি আপনারা কথা বলতে থাকেন, ওই শহীদ পরিবারের মানুষগুলি বুঝতে পেরেছে তাদের পরিবারের মানুষগুলি কমিউনিস্ট পার্টির ষড়যন্ত্রের কারণে সেদিন খুন হয়েছিল। আপনার কাছে আসছে যে বিষয়টা আপনি বলছিলেন যে আপনাদের সেটা প্রার্থী বদল, সেটা বিশেষ কোনো কারণে হতে পারে, প্রার্থীর কনসার্ন হতে পারে, কিন্তু মজলিশপুরে প্রার্থী ঘোষণার পর কিন্তু একটা চাপা ক্ষোভ বা বিদ্রোহ দেখা গিয়েছিল। একেবারে এক বাক্যে নেব। হ্যাঁ, একটা মাফিয়াকে দেওয়া হয়েছে, মাফিয়াকে আসবো আপনার কাছে, বলুন। মানিক থেকে সরিয়ে একটা মাফিয়াকে দেওয়া হয়েছে। প্রশ্ন আমার কাছে জানতে চেয়েছিলেন, উত্তর আপনি দিয়েছেন। প্রশ্ন আমার জানতে চেয়েছিলেন আপনি, উত্তর আপনার কাছ থেকেই নেব। আমি উত্তর দিতে দিচ্ছেন, আপনি বলুন। প্রথম কথা হচ্ছে ইন্টারফারেন্স বন্ধ হবে কিনা। আপনি ইন্টারফারেন্স বন্ধ না হলে আমি কথা বলতে পারবো না, এটা তো এরকম নয়। আমি তো এখানে এই শিষ্টাচার বাদ দিয়ে আসিনি যে আমি কথা বলবো। অসত্য কথা বললে তো বলতে হবে দাদা, অসত্য কথা বললে বলতে হবে। কৃষ্ণবাবু, আপনার কাছে আমার একেবারে শেষবারের মতো বিশেষ অনুরোধ, আমি আপনাকে সময় দেব। আপনি যেটাকে অসত্য বলছেন সেটা সত্য বা অসত্য প্রমাণ করার যথেষ্ট সময় আপনি পাবেন। তাপস বাবু, একেবারে সংক্ষেপে নেব। প্রথমত আমি বলছি মজলিশপুর নিয়ে কোনো বিক্ষোভ নেই। মজলিশপুরে মানিকদের প্রার্থী হয়েছিল, তারপর প্রার্থী বদল হয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মজলিশপুরে ইতিমধ্যে কংগ্রেসও প্রার্থী দিয়েছে। এই সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে জোট সিট শেয়ারিংয়ের যে কথা উঠছে, সেই সিট শেয়ারিং চূড়ান্ত হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে সিট শেয়ারিং চূড়ান্ত পর্যন্ত কিছু জটিলতা থাকতে পারে, কিন্তু তার জন্য কোনো অফিস ভাঙচুর হয়েছে, কোনো ঘটনা ঘটেছে এরকম একটি নজিরও নেই। এই হচ্ছে প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে মানিকবাবু অভিযোগ করছেন না, আপনাদের যতগুলো অভিযোগ বিজেপির, যিনি প্রার্থী প্রত্যাশী তার অভিযোগ, যিনি প্রার্থীপদ পেয়েছেন তার অভিযোগ, টিঙ্কু রায়কে চণ্ডীপুরে ঢুকতে দেব না, এই অভিযোগ তাপস দত্তের না, সিপিএমের না, মন্ডল নেতাদের। এই অভিযোগ গতবারে যিনি প্রার্থী ছিলেন তার মেয়ের, তার হাজবেন্ডের। কৃষ্ণবাবু,
যেই প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর যেটা আমরা দেখলাম, প্রতিটি দলের মধ্যেই কিছু না কিছু ক্ষোভ দেখা দিয়েছে। আপনারা দাবি করেন যে আপনারা যে সর্ববৃহৎ দল, তার মধ্যে শৃঙ্খলাই শেষ কথা। No, কিন্তু আমরাও দেখেছি, যেটা আপনি বলছেন, আমি প্রশ্নটা শেষ করিনি, আমরাও দেখেছি যে আপনাদেরও যখন প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, বিশেষ করে আমরা যদি বলি সে চণ্ডীপুর হোক, সেটা আমাকে কৈলাসহর সময় হোক, আমার প্রশ্নটা শেষ করে আপনাকে সময় দিই, না হলে আমি উত্তরটা কি করে আপনার কাছ থেকে নেব। সেখানে আমরা দেখেছি আপনাদের দলীয় বিদ্রোহ চরম জায়গায় পৌঁছে গেছে। কোথাও কি দলের শৃঙ্খলার মধ্যে ফাটল দেখা দিয়েছে? আপনাকে আমায় একটাই কথা বলবো, কমিউনিস্ট পার্টি যারা পার্টি ওয়ার্কার, দে আর পেইড ওয়ার্কার, কমিউনিস্ট দে পার্টির হ্যাভ নো লোকরা রাইট টু টক অ্যাবাউট দেয়ার লিডার। মানিক সরকারের মতন লোক আহ্বায়কের বিরুদ্ধে বলতে পারেনি। 44 বৎসরের সন্ত্রাসের খুনি কংগ্রেস যাকে বলে, তাদের সঙ্গে মিতালি করবে। সেখানে জিতেন চৌধুরী বা মানিক সরকার পলিট ব্যুরো সদস্য, উনি একটি শব্দ করতে পারেননি। নারায়ণকর যেটা সিদ্ধান্ত নিয়েছে, আমি জোট করব কংগ্রেসের সঙ্গে, ওদের দলে গণতন্ত্র বলে কোনো শব্দ নেই। তাই মানিকদের মতন লোককে নাম অ্যানাউন্স করার পর তার নাম উজ্জ্বল করতে হয়েছে। আপনাদের যে বিক্ষোভ দেখা দিয়েছে, আজকে জাস্ট মানিকদের মতন লোক সুশান্ত চৌধুরীর জনপ্রিয়তার কাছে সারেন্ডার করছেন। একটা মাফিয়াকে মজলিশপুরের দায়িত্ব দেওয়া হচ্ছে। ওনার কাছে জিতেন চৌধুরী, মানিক সরকার, ওনার কাছে নারায়ণকরের মতো লোক সিপিএমের পক্ষ থেকে ভোটে দাঁড়ানোর জন্য অনুরোধ গিয়েছিল। তারপর উনি বলছেন সুদীপ বর্মন যদি আমাকে সাহায্য করবে আমি ভোটে দাঁড়াবো। তখন সুদীপ বর্মন ওই সিটটা ওদের নামে অ্যালোকেট করে মানিক দেকে ওখান থেকে সরাতে হয়েছে। ওরা কৃষ্ণবাবু বলবেন না। কানে এসে বলেছে মানিক সরকার জিতেন চৌধুরীর সঙ্গে ওরা কথা বলার বলবেন কথা না। হয়। ওরা কানে কানে বলবেন এসে না। কৃষ্ণবাবু ছিলেন। ওরা বলবেন না। সুদীপ বর্মনের সাথে তাহলে ওরা কথা বলবেন হয়। না, ওরা বলবেন না। শৃঙ্খলার কানে কথা কানে আপনি এসে বলছেন। বলেছে সুদীপ বর্মন। আমাদের শৃঙ্খলা শুনুন, আমাদের দল- কানে কানে এসে বলেছে সুদীপ আমাদের- বর্মন, তাহলে আমা- সুদীপ বর্মনের সাথে আমাদের আপনার কথা দলে- হয়, স্বীকার আমাদের- করুন এটা, আমাদের দলে তাহলে কাউকে স্বীকার বেতন- করুন সুদীপ বর্মনের সাথে আমাকে আপনার বে- কথা হয়। অজিতাভ বাবু, আমাকে এটা আমাদের রাজ্যের দলে কেউ জানে না, শুধু বেতনদারি আপনি কোনো জানেন। কর্মচারী, আমাদের কোনো পেইড ওয়ার্কার নেই। আমরা যারা সংগঠনের কাজ করি, আমাদের পকেটের পয়সা খরচ করে কাজ করতে হয়। অনেক যুবক ছেলেরা আছে আদর্শের সঙ্গে নিষ্ঠার সঙ্গে দলের কাজ করছেন, ওদের মধ্যে নিজের যে রাজনৈতিক প্রতিভা আছে সেটাকে জাহির করার জন্য সংসদীয় গণতন্ত্রে পার্টিসিপেট করার একটা বিশ্বাস নিয়ে রাজনীতির অঙ্গনে আসেন। যদি কোনো একটা পার্টিকুলার অঞ্চলে আমার মতন একটা ছেলে দাবিদার আছি, ওর মতো একটা ছেলে দাবিদার আছে, দুইজনের মধ্যে বিরোধ হতে পারে, মাঝে মধ্যে হয় সেগুলি, এগুলি 2-3 দিনের ব্যাপার। এগুলি নিয়ে তাপসবাবুদের মাথা ব্যথা কিচ্ছু নেই। তাপসবাবু আমার মাথা ব্যথা বিজেপির অফিস বিজেপির লোকরা পুরে দিচ্ছে। আমার মাথা ব্যথা বিজেপির ফ্ল্যাগ আসবো, বিজেপি পুরে তাপসবাবু, দিচ্ছে। আসবো। আমার তাপসবাবু একটা কথা আমি বলবো, তাপসবাবু এর নাম বলছেন, ডিসিপ্লিন। বিচ্চন্ড মরুষ শহীদ বেদিতে মালা দিতে পারেন না, নলুয়া শহীদ বেদিতে মালা দিতে পারেন না কেন? আজকে বিচ্চন্ডের শহীদ পরিবারগুলি, নলুয়া শহীদ পরিবারগুলি এটা বুঝেছে ওদের পরিবারের সন্তানগুলি, ওদের পরিবারের লোকগুলি খুন হয়েছে শুধু কমিউনিস্ট পার্টির ষড়যন্ত্রের কারণে। সেদিন বাদল চৌধুরীর ষড়যন্ত্রের কারণে সিদাম পাল খুন হয়েছিল। সেদিন বাদল চৌধুরীর ষড়যন্ত্রের কারণে সিদাম পাল খুন হয়েছিল। দুজন লোক একসঙ্গে মিটিং করতে গেল, একটাকে ফেলে আরেকজন পালিয়ে গেল। সেদিন বাদল চৌধুরী আর শ্রীরাম দাসের মধ্যে, শ্রীরাম পালের মধ্যে একটা রাজনৈতিক লড়াই ছিল দলের মধ্যে, যেমনটা মানিক সরকার আর বিমল সিনহার মধ্যে ছিল। বিমল সিনহা কিভাবে খুন হয়েছিল, একজন ক্যাবিনেট মন্ত্রী কি করে উগ্রপন্থীর ডেরা যায়? তাপসবাবু উত্তর দেবেন? অবশ্যই দেব, অবশ্যই দেব। আমি প্রথম কথা বলছি, তাপসবাবু- আপনি যে তথ্যর কথা বলছেন এটা তাপসবাবু- বিভ্রান্তিকর একটি তথ্য তাপসবাবু এবং উত্তর এর দেবেন, জন্য বিমল সিনহা নির্দিষ্ট কেন উগ্রপন্থী ডেরাতে গিয়েছিল? কেন বিমল সিনহাকে উগ্রপন্থী? এর জন্য একজন মন্ত্রী, একজন কৃষ্ণবাবু, মন্ত্রী দেশের রাজ্য দেশের কমিশন তৈরি সংবিধানের হয়েছিল, নামে আপনি মন্ত্রগুপ্তির জানেন না। শপথ নিয়ে, ও, আপনি শুনবেন না তো? আপনি শুনবেন? মন্ত্রগুপ্তির আপনি শপথ উত্তর নিয়ে, আপনি উত্তর শুনতে চান না? শেষ হয়নি তো। শুনেছি তো। মন্ত্রগুপ্তির শপথ নিয়ে, সংবিধানের নামে শপথ নিয়ে একজন মন্ত্রী কিভাবে উগ্রপন্থী লিডারের সঙ্গে কথা বলতে গিয়েছিল? প্রথমত মানিক সরকার কি আসবো। মানিক সরকার কি সার্টিফিকেট দিয়েছিল সেদিন? না মানিক সরকার বিমল সিনহাকে হত্যা করার জন্য উগ্রপন্থীগুলি রেখেছিল সেখানে? আমার দুটো প্রশ্ন। একটা হচ্ছে বিমল সিনহাকে মন্ত্রিসভার সদস্য হিসাবে উগ্রপন্থীদের সঙ্গে নেগোশিয়েট করার জন্য কি মানিক সরকার অনুমতি দিয়েছিল?
নাকি মানিক সরকার উগ্রপন্থীদের দাঁড় করিয়ে রেখেছিল বিমল সিনহাকে খুন করার জন্য? উত্তর দিন তাপস বাবু। প্রথম কথা হচ্ছে, আপনি যেই কথাটাকে বিকৃত করছেন, বিমল সিনহার ভাই কিডন্যাপ হয়েছিল। 6 মাস কিডন্যাপ থাকার পর বিমল সিনহার ভাই, তাকে ফেরত দেওয়া হবে, তিনি ফেরত পাবেন, এই আস্থা, এই বিশ্বাস ওনাকে দেওয়া হয়েছিল ওনার বিভিন্ন সোর্স থেকে। উনি ওনার ভাইকে আনতে যাচ্ছেন, ওনার মা বলছে যে তোমার ভাইকে তোমাকে আনতে যেতে হবে, এবং তিনি তার মার কথা রক্ষা করার জন্য এবং তার সহোদর ভাই তাকে আনবার জন্য তিনি গেছেন। ওটা উগ্রপন্থীদের ডেরা ছিল, এটা কৃষ্ণবাবু জানেন। আর মানিক সরকারের সঙ্গে কৃষ্ণবাবুর কথা হয়েছিল উগ্রপন্থী দাঁড় করিয়ে রাখবার ব্যাপারে। কৃষ্ণবাবু এসব বলছেন, কৃষ্ণবাবুর গল্পগুলো খুব সুন্দর গল্প, এত সুন্দর সুন্দর গল্প তিনি বলেন। আমি বলছি মানিক সরকার, জিতেন চৌধুরী, সুদীপ রায় বর্মন কথা বলছে, সেই কথার সব কথা কৃষ্ণবাবু জানেন, আর কেউ জানে না, আর কেউ জানে না, এটা কৃষ্ণবাবু জানে। আপনাদের নিশ্চয়ই প্রশ্ন উত্তর হয়ে গেছে। আরো একজন অতিথি তো বসে আছেন আমাদের সঙ্গে। আমরা একটু তর্কের বাইরে গিয়ে অজিতাভ বাবু আপনার কাছে যে বিষয়টা জানবো, তরুণ প্রজন্মের নেতা আপনি, আপনার কি মনে হয় যদি আপনাদের যে আসন সমঝোতার যে জোট বলুন আপনারা বা আসন সমঝোতা বলুন, আপনারা যদি রাজ্যে আসেন, যদি আপনাদের পরিবর্তন হয় রাজ্যে, তবে যুবকদের জন্য আপনারা কি ভেবেছেন? দেখুন, প্রথম বলে আমি কোনো নেতা নই, আমি একজন দলের কর্মী মাত্র, সাধারণ একজন কর্মী। তারপর আপনি আমাকে যে কোশ্চেনটা করেছেন সেটার আনসার আমি দেব, কিন্তু ওনারা যে আলোচনাটা করেছে সেটা একটু আমাকে বলতে দিন, কারণ এটার বলার তো আমি সুযোগই পেলাম না। বলুন। এখন আপনি বলেছেন যে বিজেপি দলে কেন এখন এত উশৃঙ্খলা, আপনি বলেছেন। আচ্ছা, বিরোধী দল, আর একটা দল সেন্ট্রালেও আছে, রাজ্য ক্ষমতা আছে, ডাবল ইঞ্জিন যেটাকে বলা হয়। ডাবল ইঞ্জিন সরকারের সেন্ট্রালের নেতৃত্বরা যখন মুখ্যমন্ত্রী চেঞ্জ হচ্ছে, তখন এই দলের মিনিস্টার চেয়ার তুলে মারছে সেন্ট্রালের লিডারদের, এটা আপনারা দেখতে পেয়েছেন। তারপর আরেকটা কথা বলি, এই যে একটু আগে প্রদীপ চক্রবর্তীর খুনের কথা বলা হয়েছে, অবশ্যই প্রতিটি মৃত্যুই দুঃখজনক, কিন্তু এই যে কালীনগর স্ট্যান্ডের মধ্যে দাঁড়িয়ে 2018 নির্বাচনের আগে সুনীল দোদরজি বলেছিল যে প্রদীপ চক্রবর্তীর খুনের তদন্ত করা হবে, তদন্তের নামে কিছুই করা হয়নি, 5 বছর শেষ। তারপর বারবার কংগ্রেসের খুন, সিপিএমের খুন, এগুলো নিয়ে কথা বলছে। কংগ্রেস আমলের খুন আর সিপিএম খুন নিয়ে বিজেপির যদি এতই মাথা ব্যথা হয়, তাহলে এই 5 বছরের মধ্যে এই খুনগুলি সঠিক তদন্ত কেন হলো না, এটা আমি জানতে চাইছি। সঠিক তদন্ত হলো না। আরেকটা কথা, সম্ভবত 2010 বা 2011 দিকে হাপানিয়া টিএমসির কলেজের যে ডাক্তারি ভর্তি, এখন তো নিট দিয়ে হয়, তখন ক্যাট দিয়ে হতো, একটা কমন এন্ট্রান্স এক্সামের মাধ্যমে। রতনলাল নাথ সেটা নিয়ে আন্দোলন করেছিল, উনি তখন কংগ্রেসে ছিলেন, বিরোধী দলনেতা ছিলেন। তখন সেই আন্দোলনের মধ্যে রতননাথের নেতৃত্বে যে আন্দোলন হয় যে 2 দিন, সেই আন্দোলনের মধ্যে পোস্ট অফিস চৌমুহনী পুলিশের গুলিতে পাপাই সাহা খুন হয়েছিল, একজন ব্যবসায়ী। পাপাই সাহার খুনের বিচার হবে 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 বলে বারবার রতননাথ চিৎকার করেছিল, কিন্তু সেই যেই আন্দোলনটি ছিল, যখন রতননাথের ছেলে আবিরলাল নাথ টিএমসি হসপিটালে ডাক্তারির চান্স পেয়েছিল পড়ার জন্য, তখন সেই আন্দোলন স্তব্ধ করা হলো। এমনকি এখন রতনলাল নাথ আইনমন্ত্রী থাকা অবস্থায় কেন এতদিন ধরে পাপাই সাহার কেসের কোনো রকম শুরু হলো না, এটা সবাই জানতে চায়। এখানে বিজেপির লোকরাও আছে, ওরাও তো শুনেছিল, রতনলাল নাথ বলেছিল, কিন্তু এখনো সেই ঘটনা, এইসব ঘটনার কোনো তদন্ত করা এখন পর্যন্ত হয়নি, সেটা আমরাও দেখতে পেয়েছি। তো শহীদদের নিয়ে শুধু মায়া কান্না খেলে ভোট রাজনীতি বিজেপি বন্ধ করা দরকার। শহীদদের নিয়ে শুধু মায়া কান্না খেলে ভোট রাজনীতি বিজেপির বন্ধ করা দরকার। ওখান থেকে শহীদ হাওলাত নিয়ে খুনের বিচার না করে, এত যদি দর হয় তাহলে খুনগুলোর বিচার হলো না কেন 5 বছরে? আমি সেটাই জানতে চাচ্ছি। বিচার হোক, সবাই দেখুক, এখানে বিজেপির লোকও আছে, সিপিএম এর লোক আছে, কংগ্রেসের লোক আছে, সাধারণ মানুষ সবাই দেখুক যে খুনের কেন বিচার হলো না। প্রদীপ চক্রবর্তী খুনের কেন বিচার হলো না? সুনীল দৌধর তো বলে গিয়েছিল, সুনীল দৌধর এটাও বলে গিয়েছিল বিধানসভার আগে, ভিডিওটি আছে, অস্বীকার করার মতো নেই। বছরে 50,000 চাকরি দেওয়া হবে। ধর্মনগর মাঠে বলেছিল
মিস কলের মাধ্যমে চাকরি, বিজেপি সরকার যতই চাকরি দেখ, 1000 দেখ আর 50,000 দেখ, মিস কলে কি কখনো চাকরি হয় নাকি সেটা আমি জানতে চাইছি। সেটা ভারতবর্ষের কোন আইনে আছে? তারপর আমি হলুদ খামের গল্প বলি। এখন যে বলছে ওরা যে হলুদ খামের মাধ্যমে চাকরি হচ্ছে, হলুদ খামের মাধ্যমে চাকরি হচ্ছে, বিজেপি সরকার দিচ্ছে। 10,323-এর চাকরি যখন আইনতভাবে সমস্যার সৃষ্টি হয়েছে, তখন আদালত অর্ডার দিয়েছিল যে 10,323-এর চলে যাওয়ার পরে ছাত্রছাত্রীদের অসুবিধা হবে, সেই পোস্টগুলো 2023 সালের মধ্যে পূর্ণ করার জন্য। আর সেগুলি পূর্ণ করতে সরকার বাধ্য, যেই সরকারই থাকুক। তারপর যে হলুদ খামের চাকরি, যে হলুদ খামের চাকরি বলছে, যে হলুদ খামের চাকরি বলছে সুন্দরভাবে হচ্ছে, নিয়ম মাফিক হচ্ছে। এতটুকু বলে রাখি, টেটের যে নিয়ম সেটা ইউপিএ গভর্নমেন্ট করে গিয়েছিল বন্ধু, সেটা ইউপিএ গভর্নমেন্ট করে গিয়েছিল, সবাই এটা জানে। সেদিন আমার এই কৃষ্ণ কাকুও রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল টেটের যে নিয়োগ সেটা কংগ্রেস সরকার করে গিয়েছে। হলুদ খামের যে স্বচ্ছ নিয়োগ নীতি সেটা কংগ্রেস সরকারের করা বন্ধু, এটা অস্বীকার করতে পারবেন না আপনারা। পার্লামেন্টে যে থাকলে প্রশ্নে আইন আপনার বানাবে। কাছে ছিলাম অজিতাভ বাবু, কি রয়েছে আপনাদের, কি পরিকল্পনা রয়েছে যুবকদের জন্য, আপনারা কি আমাদের করবেন? কি পরিকল্পনা রয়েছে? আমাদের পরিকল্পনা মানুষ জানে, অতীত ঘাটলে বোঝা যাবে আমাদের পরিকল্পনা কি আছে। আমরা বেকারদের জন্য কি করেছি, কর্মচারীদের জন্য আমরা কর্মচারীদের কি দিয়ে গেছে কংগ্রেস সরকার, এবং বিজেপি কর্মচারীদের কি বলেছে, ঘুমাকা সালানা, সপ্তম পে কমিশন, সবগুলো মানুষ জানে। আমরা সেগুলো সবগুলো লক্ষ্য করেছিলাম। 50,000 চাকরি মিস সবকিছু করলে লক্ষ্যের চাকরি। ফলাফলটা আমরা জানবো, কি পরিকল্পনা রয়েছে, কারণ বিশাল অংশের একটা দেখুন, মানুষ আমরা- নতুন ভোটার আছে থাকে, যুব সিপিএম ভোটার কংগ্রেস থাকে। মিতালি আসবো, হবে, আসবো। আবার ত্রিপুরা রাজ্যে কারফিউ হবে, সিপিএম এর অজিতাভ সঙ্গে বাবু কংগ্রেস বলুন। মিতালি হবে, করেছে খুন পরে। আন্দোলন হবে। 1989 সালে আন্দোলন লোকসভা হবে। নির্বাচনে অটল বিহারী বাজপেয়ী, জ্যোতি বসু ব্রিগেডে জনসভা করেছিল একসাথে, একজনের সমর্থনে, মানুষ সেটি ভুলে যায়নি। 2018 নির্বাচনের পরে কৈলাসহর শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসকে হারানোর জন্য সিপিএম দল থেকে মেম্বার নিয়ে পঞ্চায়েত গঠন করেছিল বিজেপি। প্রধান বিজেপির, উপপ্রধান হলো সিপিএম এর, এটাও ভুলে গেলে হবে না। এখন যখন আপনারা সিপিএম এর সঙ্গে মিলে ভোটে লড়বেন, জোট করবেন, তখন আমরা কোনোদিন জোটে সিপিএম যাইনি। গিয়েছিলেন, অস্বীকার যাইনি, করবেন না। যাইনি, যখন যাইনি। বিপি সিং ছিল প্রধানমন্ত্রী, যাইনি। যখন বিপি সিং প্রধানমন্ত্রী আমরা ছিল, সময়ের তো একেবারে- রাজীব গান্ধী সরকার ভেঙে তখনও বিজেপি এবং সিপিএম এর সমর্থনে সরকার জনতা দলের হয়েছিল। এবং সেই জনতা দলের সরকার হওয়ার সঙ্গে সঙ্গেই কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের হত্যা করে বাড়ি করে দেওয়া হয়েছিল, অনেক কাশ্মীরি পণ্ডিতদের, সেটাও ভুলে যায়নি। আপনারা আমার কথা বিশ্বাস করতে হবে না, যারা এখানে আছেন যুবক সমাজ, এই যে যুবক সমাজরা আছেন, আপনারা দেখবেন রাজীব গান্ধীর সরকার কবে ভাঙ্গা হয়েছে, বিজেপির সমর্থনে কখন জনতা দলের সরকার হয়েছে। আর কাশ্মীর ফাইলের যেই ছবিটা বেরিয়েছিল কিছুদিন আগে, সেটার মধ্যে ডেট দেওয়া আছে, বিজেপি সরকার সেটাকে ফ্রি করে দিয়েছে দেখার জন্য, ডেট দেওয়া আছে কোন ডেটের থেকে সন্ত্রাস শুরু হয়েছে। সেই ডেটে বিজেপি সরকার করেছিল সেই কাশ্মীরে, আমাদের কাশ্মীরে নয়, এই লোকসভাতে। ধন্যবাদ, আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে দর্শকরা রয়েছেন, আমরা এবার তাঁদের কাছ থেকে প্রশ্ন নেব। যদি আপনাদের কারোর প্রশ্ন থাকে আপনারা হাত তুলতে পারেন, আমাদের টিম পৌঁছে যাবে, কুরুক্ষেত্রের টিম আপনাদের কাছে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। এবং স্পেসিফিক্যালি একটি প্রশ্ন যে কোনো একজন আমাদের যারা অতিথিরা রয়েছে তাদের কাছে, মাইকটা একটু পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানাবো। আপনার নাম এবং ওম প্রকাশ ত্রিবেদী। বলুন ওম প্রকাশ বাবু, আপনার কি প্রশ্ন? আমার প্রশ্ন, স্বচ্ছ ভারত একটা বিশাল স্লোগান, সবাই ঝাড়ু নিয়ে গোড়ায়, ছবি উঠে, কিন্তু চারিদিকে নোংরা, শুধু হাইজিনিক কন্ডিশন, যে কোনো সময় আমরা দুর্গন্ধ হতে পারি। আমি একজন হসপিটাল কর্মচারী, তো এটা স্বচ্ছ ভারত কী হলো? কোথায় স্বচ্ছ ভারত? চারিদিকে নোংরা, 5 বছর কোনো নোংরাই পরিষ্কার হয়নি। কিসের স্বচ্ছ ভারত? বকওয়াস। আসবো একেবারে সংক্ষেপে, এক লাইনে আপনার থেকে উত্তর নেব। স্বচ্ছ ভারত যেহেতু আপনার দিকে দেখুন, এটা মিউনিসিপ্যাল যে হাউসকিপার আছে, মিউনিসিপ্যালিটি যে হাউসকিপার আছে, তারা দিনে একবার পরিষ্কার করেন। বাজার সবসময় ময়লা হয়, সকাল 8টা থেকে 11টার মধ্যে একবার পরিষ্কার করা হয়, আবার পরের দিন সকালবেলা হয়। ময়লা তো দেখা যাবে, কারণ আমরা যারা মানুষ, সাধারণ মানুষ বাজারে ঘাটে চলাফেরা করি, আমরা নিজেরা স্বচ্ছ নই। আসবো তারপরে যদি কারোর প্রশ্ন থাকে। আপনার নাম এবং কার কাছে প্রশ্নটা রয়েছে একেবারে স্পেসিফিক্যালি। নমস্কার, আমার নাম রকিপাল। আমি তাপসদার কাছে একটা প্রশ্ন।
তাপসবাবুরা তো এবার নির্বাচনে লড়াই করছেন গণতন্ত্র পুনরুদ্ধারের সময় জন্য। তাপসবাবু ব্যক্তিগতভাবে আমাকেও চেনেন, আমিও তাপসবাবুকে চিনি, দীর্ঘদিন ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, এখন বর্তমানে অন্য পেশায়। তো তাপসবাবুর কাছে একটা প্রশ্ন, 2009 সাল থেকে 2012 সাল আপনি এখানে দায়িত্ব ছিলেন, সম্ভবত ডিওএফআইয়ের রাজ্য কমিটির সম্পাদক ছিলেন, যেহেতু আপনি স্থানীয়, আপনি সবই জানেন। তখন কেন আপনাদের এই গণতন্ত্র উদ্ধার বা রক্ষার গল্পটা আসেনি? আমি ব্যক্তিগতভাবে ছাত্র আন্দোলন করতে গিয়ে আপনাদের সিপিআইএমের ক্যাডারদের দ্বারা আমি আক্রান্ত হয়েছিলাম। আমার যে অ্যাডভোকেট বাবু আছেন কৃষ্ণ মজুমদার, উনি আক্রান্ত হয়েছেন, বর্তমানে তীব্রমতাতে কাজ করছেন অরূপ দেব, উনি বিলোনিয়া কলেজে অবরুদ্ধ অবস্থায় ছিল। অমিয় কুমার পান আমাদের প্রিন্সিপাল ছিল, উনার দরজাটা কেন শাবল দিয়ে ভাঙা হয়েছিল। এবং আমার যে পাশের ছোট ভাই অজিতাভ মজুমদার, উনিও কংগ্রেস দলের ছিলেন, এনএসইউ এর কার্যকর্তা ছিলেন, উনি কেন আক্রান্ত হয়েছিলেন সেই জিনিসটা যদি আমাকে একটু খুলে বলেন তাহলে আমি খুশি হব। আর প্রদীপ চক্রবর্তীর খুনের ব্যাপারটা নিয়ে যে আপনারা বহুদিন বলেছেন, আপনাদের সরকার টানা 25 বছর এক নাগারে ক্ষমতায় ছিলেন, কেন আপনারা 25 বছরে একটা আসামিকে গ্রেপ্তার করতে শাস্তি দিতে ব্যবস্থা করেননি? আপনাদের কমরেড ছিলেন উনি। আসবো তাপসবাবু আপনার কাছে। প্রথমত উনি যে অভিযোগ করছেন সেই অভিযোগগুলো আমি বলবো যে সবটা সত্য তিনি বলছেন, আমি তা স্বীকার করতে পারছি না। প্রথমত হচ্ছে ওনাকে আমি বলছি যে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, উনি মামলা করেছেন এবং সেই মামলার বিচার হয়েছে। উনি যদি বলেন যে না আমরা আক্রান্ত হয়েছিলাম মামলা করতে পারিনি, এটা উনি ভুল বলবেন। এরকম একটি অভিযোগও নেই যে ত্রিপুরায় ওই রকম ঘটনা ঘটেছে তার মামলা হয়নি। এখানে আমি বলছি, এখানে অন্যরা আছেন যে ত্রিপুরায় এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ করা তো দূরের কথা, মানুষকে গলা কেটে ধান কেটে ছেড়ে দিয়েছেন, তাকে সাহায্য করার জন্য কেউ আসতে পারেনি আমাদের বিলোনিয়াতে। প্রশ্নটা ওনাকে করেছেন। অভিযোগ তো দূরের কথা, অভিযোগ বহুত দূরের। প্রথম কথা হচ্ছে যে এই ধরনের কথার কোনো যুক্তি নেই। গলা কেটে ধান কেটে ছেড়ে দিয়েছে মানে আমি জানি না বিলোনিয়ার কোনো মানুষ জানেন কিনা। সমস্ত গল্প আপনারা ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক সন্ত্রাসের খতিয়ান পরিমল সেন লাউগাংবাড়ি গলা কেটে ধান কেটে ছেড়ে দিয়েছেন, মানুষকে সাহায্যের লাগি আসতে দেননি, আসলে কেটে ফেলবেন। আমি বলছি 1993 সালের বন্ধু কৃষ্ণবাবু জানেন কিনা জানি না, এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে চর্চিত ডকুমেন্টারির নাম কি? রো। জানেন রো? এই মুহূর্তে ভারতবর্ষের ক্যাম্পাসে ক্যাম্পাসে মানুষ দেখতে চায়, জানতে চায়। বিবিসি এই ডকুমেন্টারি তৈরি করেছিল। সে ডকুমেন্টারির প্রতিপাদ্য বিষয়কে আমাদের দেশে 2002 সালের গুজরাট দাঙ্গা, তার অপরাধী কারা, তার আসামি কারা। এই শোটি সবেমাত্র 2টি শোর পর কেন গোটা দেশে বন্ধ হলো? কেন আজকে কৃষ্ণবাবুরা ওই তাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ, দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, নো কাশ্মীর ফাইল গোটা দেশের সব জায়গায় চলতে পারলে রো কেন চলতে পারবে না? মানুষ ঠিক করবে কোনটা সত্য কোনটা সত্য না। আপনারা মানুষকে জানতে দেন না। আমি বলছি কৃষ্ণবাবু সামনে চলে আসবেন দয়া করে, তারপরে যদি কারোর প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিয়ে উত্তর ঘুরিয়ে দেবেন না। কৃষ্ণবাবু সন্ত্রাস আপনাদের দিল্লি থেকে হচ্ছে, আপনাদের নেতা আর বিরুদ্ধে অভিযোগ কথা বলতে দেওয়া হয় না। সন্ত্রাস আপনারা দেখিয়েছেন। প্লিজ আমি বলছি যারা প্রশ্ন করবেন, যেহেতু এপার ওপারে গাড়ি রয়েছে, আপনারা দয়া করে একটু রাস্তার এপারে চলে আসবেন। বলুন। আমার একটা প্রশ্ন আমি আমার বন্ধু শ্রী কৃষ্ণ মজুমদারের কাছে চাইছি। হ্যাঁ, এই 5 বছর আপনারা ক্ষমতায় আছেন, যদিও এখন নেই, এখন ইলেকশন কমিশনার চালাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, গত 5 বছর যখন আপনারা ক্ষমতায় ছিলেন উপনির্বাচন হয়েছিল, ওই উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে জেতার জন্যে আমাদের বিলোনিয়ার ছেলেদেরকে ব্যবহার করে কেন জিততে হয়েছিল? কি দুর্বলতা আপনাদের ছিল? এটা যদি পরিষ্কার করে বলেন অবশ্যই আমরা খুশি হব। আমাদের বিলোনিয়ার যে বদনাম, এই বদনামটা হয়তো মুছতে পারবে। কৃষ্ণবাবু, সীতারাম ইচুরি বিলোনিয়াতে কেন আসে ভোট প্রচারের জন্য?
সীতারাম ইচুরি কেন বিলোনিয়াতে ভোট প্রচারে আসে? আপনার প্রশ্নটা কার কাছে? ওনার কাছে, হ্যাঁ। ওনার উত্তর উনি দেবেন। আমাদের ছেলেরা রাজ্যের প্রশ্নটা সম্ভবত মুখ্যমন্ত্রী বুঝতে পারেননি। রাজ্যের অভিযোগ হচ্ছে মুখ্যমন্ত্রী ভোটে মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন, ভোটে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ভোটে জিতেছেন, দাঁড়িয়েছেন, ভোট মুখ্যমন্ত্রীর কেন্দ্রের ভেতরে ধরা পড়েছে। ওয়ার্ক করার জন্য রাজ্যের ছেলে মেয়েরা উৎসাহ হয়ে ভোটের দিন সেখানে ভোট ভোটের কেন্দ্রে। কাজ করতে গিয়েছে। ভোটের দিন দেওয়ার ভোট জন্য কেন্দ্রের নয়। ভেতরে ভোট ধরা দেওয়ার পড়েছেন জন্য। তারা। ভোট ভোট দেওয়ার কেন্দ্রের জন্য নয়। ভেতরে, ভোট এগুলি কেন্দ্রের ভেতরে আপনি উড়াও একেবারে- কমিউনিস্ট একেবারে কমিউনিস্ট সংক্ষেপে আমরা পার্টির উত্তরটা নিই। কমিউনিস্ট পার্টির মিথ্যা ষড়যন্ত্র, মিথ্যা ষড়যন্ত্র, মিথ্যা পার্টির সব মিথ্যা, এটাই তো আপনাদের বলছি, সব। আপনারা মানুষের গলা কেটে ছেড়ে তথ্য দিয়েছেন। নেই, তথ্য নেই। তথ্য আছে, পরিমল স্যার, আপনার কাছে নেই। লাউগাঙের আমি পরিমল বলছি, স্যার আমি নাম বলে গলা দেবো। কেটে উঠানে তদন্ত ছেড়ে করুক দিয়েছেন। না, তদন্ত করুক না, শশাঙ্ক আমরা তো বৈদ্য, তদন্ত দেখতে চাইছি। শশাঙ্ক বৈদ্য, এখানে বিজেপির তার- লোকেরা আছে। তারপরে বৈদ্য। তারপরে শশাঙ্ক আর বৈদ্য। একটা মাত্র তদন্ত প্রশ্ন হোক, নেব। কেউ কি তদন্ত রয়েছেন? হয়ে দোষীদের শাস্তি হোক, আমি এটাই চাই। যে যার খুনের কেউ বিরুদ্ধেই কি রয়েছেন? বলছেন যদি আর কোনো প্রশ্ন খুনের থাকে, আর শুধু শাস্তি একটা চাই, বিচার প্রশ্ন। হোক, বিজেপি আমলে আরে বিচার হোক। বিচার দুইবার হয় না, বিচার বিচার একবার হোক, হয়ে গেছে। বিচার হয়নি। বিচার একবার আচ্ছা, হয়ে আরেকটা গেছে। কথা কুরুক্ষেত্রের বলি। যুদ্ধ চলতে আরেকটা থাকবে, কথা আপনারা বলি। আপনাদের বিচার কিছু হয়ে প্রশ্ন গেছে। করবেন, দয়া শুধু করে বাকি সেটা আমাকে কমিউনিস্ট বলতে পার্টির দাও। শাসনে আমাকে বলতে দাও। কমিউনিস্ট পার্টির আমাকে শাসনে বলতে দাও। সবটা মিলিয়ে হতো পুলিশ আর কমিউনিস্ট পার্টির মধ্যে কোনো ভেদ বিচার ছিল না। পুলিশ ছিল ত্রিপুরা রাজ্যের কমিউনিস্ট 2019 পার্টির সালের লোকসভা আমরা নির্বাচনে বলবো কিন্তু, আমরা আমরা- বলবো। আপনি- 2000 আমার দর্শকের প্রশ্ন- সময় 2019 অবশ্যই দেওয়া হবে। 2019 সালের লোকসভা নির্বাচনে ভারতবর্ষের এতগুলো সিটের মধ্যে শুধু ত্রিপুরার পশ্চিম ত্রিপুরা আসনে ভোট রেগিং এর জন্য আবার রি-ইলেকশন হতে হয়েছিল। এটা সত্য না মিথ্যা আবার যাচাই করে দেখুন আপনারা। বলুন, বলুন, আপনার যাচাই করে প্রশ্ন- দেখুন। না, আপনি- আপনি রি-ইলেকশন আপনি হতে একবার হয়েছিল প্রশ্ন করেছেন। পশ্চিম ত্রিপুরা আসনে, প্রতিহমিক জয়লাভ করেছে, তারপর রি-ইলেকশন হতে হয়েছিল এই আমরা পশ্চিম আমরা ত্রিপুরা যেহেতু লোকসভা সময়ের আসনে। একেবারেই কিনারায় পৌঁছে গেছে, আমরা আর কোনো দর্শকদের প্রশ্ন আমরা নিচ্ছি না, একেবারেই শেষ পর্যায়ে যাব। তাপস বাবু, একটা সময় পাহাড়ে আমরা যদি বলি পাহাড়ের রাজনীতি নিয়ে, পাহাড়ের রাজনীতিতে আপনাদের পাকড় ছিল। আমরা জিএনপিকে সেখানে একেবারে সংগঠন তৃণমূল স্তর থেকে করতে দেখেছি। সেই পাহাড় পুনরুদ্ধারে আপনাদের কি পরিকল্পনা রয়েছে? প্রথমত এটা দেখুন, ত্রিপুরা রাজ্যে পাহাড়ের যা কিছু উন্নয়ন বামফ্রন্টের হাত ধরে। সব বামপন্থী, ককবরক সব ভাষায় বামপন্থী। স্বীকৃতি, ককবরক ভাষায় প্রাথমিক শিক্ষা, ককবরক বিশ্ববিদ্যালয়ে চালু হওয়া, এটা কৃষ্ণবাবু কৃতিত্ব দাবি করতে পারেন। তথ্য নেই কৃষ্ণবাবুর কাছে। কৃষ্ণবাবু সবসময় অসত্য আর ওই ভুল তথ্যের উপর ভিত্তি করে কথা বলছেন, একটিও প্রমাণ দিতে পারবেন। আমি বলছি আমার কাছে ইয়ার ওয়াইজ প্রমাণ আছে কবে কোনটা চালু করেছিল। 2, ত্রিপুরা রাজ্যের ট্রাইবেল অঞ্চলে এখন যে রাবার বাগান প্ল্যান্টেশন, ওটা বামফ্রন্ট করেছে। এটা সত্যি। ত্রিপুরাকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিয়েছে তাপসবাবু তারা। কমিউনিস্ট পার্টি জন্ম হয়নি তখন ত্রিপুরা রাজ্যে। আপনি ভুল তথ্য, আপনি আপনার জানেন না। পূর্ণ রাজ্য আপনি- কখন দিয়েছিল? আপনি জানেন পূর্ণ না। রাজ্য কখন দিয়েছিল? কবে হয়েছে? আপনি বলুন আপনি না। বলুন না। আপনি বলুন না। আরে আপনি তো দাবি করছেন, আপনি বলুন না। আপনি বলুন না। আরে আরে আপনি কে বলুন না। দিয়েছিল? আপনি কে বলুন। দিয়েছিল? কে দিয়েছিল? কে দিয়েছিল? কোন সরকার ছিল? আরে কে দিয়েছিল? আপনারাই বলুন কোন সেন্ট্রাল সরকার গভর্নমেন্ট ছিল? কংগ্রেস আরে সরকার কংগ্রেস দিয়েছিল। সরকার শুনুন ছিল। শুনুন শুনুন আরে শুনুন কে শুনুন দিয়েছিল? শুনুন শুনুন কংগ্রেস শুনুন সরকার দিয়েছে। আপনারা শুনুন। আপনি এই তো যে কংগ্রেস বিজেপি বলে না, আপনি তো বিজেপি কংগ্রেস বলে না, জানেন না, আপনি তো বিজেপি তো কংগ্রেস- বলে কংগ্রেস পার্টি- কংগ্রেস শুধু কংগ্রেস ভারত পার্টি- ভেঙেছে, ভারত আমরা- ভেঙেছে। আমরা- 1900 কংগ্রেস ভারত 1900 জোড়োর প্রকৃষ্ট উদাহরণ। 1885 সালে একটা শেষ প্রশ্ন নেব। 1800 বলুন, আপনার প্রশ্ন করুন। কার কাছে, আপনার কি নাম, দয়া করে একটু বলবেন। হ্যালো, প্রশ্ন করুন। আমি তাপস বাবুর কাছে প্রশ্ন। বিগত 25 বছরে রোজভ্যালি সম্বন্ধে আমি একটু জানতে চাবো যে রোজভ্যালির কি হয়েছিল। আর ওনার কাছে আমার একটা প্রশ্ন, সারা রাজ্যে বিজেপির যেই হ্যালো বিজেপির যে প্রার্থী ঘোষণার কথা বলছে, উনি বিভিন্ন অফিস বন্ধ, বিভিন্ন অফিস বিজেপির শুধু কথা বলছে। উনি যেদিন সিপিআইএমের প্রার্থী ঘোষণা হয়েছিল, ওই দিন উনার বাড়িতে কেন আক্রমণ হয়েছিল উনার কার্যকর্তার দ্বারা, সেই জিনিসগুলি যদি পরিষ্কারভাবে বলেন। প্রথমত হচ্ছে উনি যে কথা বলছেন, যে প্রথম প্রশ্ন হচ্ছে যে উনি বলছিলেন যে প্রার্থী তালিকা হওয়ার পর আমার বাড়িতে আক্রমণ হয়েছে। এই কথা কে বলছে, কোথায় বলছে, কে এই অভিযোগ, ওনাকে এই তথ্য কে দিয়েছে? আমরা তো কেউ জানি না। উনি গল্প করে বললে হবে নাকি? উনি জানেন, আমরা জানি না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে উনি যে কথা বলছিলেন যে ওনার আরেকটা প্রশ্ন প্রথমে ছিল, সেই প্রশ্নটা হচ্ছে রোজভ্যালির তদন্ত। রোজভ্যালি। আমি রোজভ্যালির কথা বলছি, এটা বোধহয় কৃষ্ণবাবুর বলা উচিত, কারণ রোজভ্যালি নিয়ে সিবিআই ডাকা হয়েছিল। সিবিআই কি বলেছে?
ত্রিপুরায় রোজভ্যালিতে মানিক সরকারকে অভিযুক্ত করা যাচ্ছে না। রোজভ্যালির কাণ্ডে ত্রিপুরায় বামপন্থী কোনো নেতাকে অভিযোগ, সিবিআই এসেছিল, সিবিআই ক্লিনচিট দিয়েছে। ত্রিপুরায় কোনোভাবেই এই সরকারকে দায়ী করা যায় না, এটা সিবিআই এর কাছে জানতে চান। এবং এখন আমি বলছি, যে বন্ধু আমাকে প্রশ্ন করেছেন তাকে বলি, গতবার রোজভ্যালি নিয়ে আপনারা সবচেয়ে বেশি, আজও রোজভ্যালি বলছেন, কিন্তু সিবিআইকে জিজ্ঞেস করুন কেন সিবিআই ক্লিনচিট দিয়েছে। সিপিএম ক্লিনচিট দেয়নি, সীতারাম ইয়েচুরি ক্লিনচিট দেয়নি, কংগ্রেস ক্লিনচিট দেয়নি, কেউ ত্রিপুরার রোজভ্যালি কাণ্ডের কোনো তদন্ত সিবিআই করবে না, এবং সেই তদন্তের জন্য সিবিআই কোনোভাবেই এখানে কোনো রকম কোনো তথ্য প্রমাণ তাদের কাছে নেই, এবং এর ভিত্তিতে কোনো রকম তদন্ত হতেই পারে না, ওটা সিবিআই বলে গেছে। যাবো এবার কৃষ্ণবাবুর কাছে। কৃষ্ণবাবু, একেবারে আমার যেই শেষ প্রশ্ন আপনার কাছে, সেই প্রশ্নটি হচ্ছে, আমরা দেখেছি গতকাল আইপিএফটি অনেকটা জোর জল্পনা, আইপিএফটি তিপ্রামথার সঙ্গে বৈঠক করেছে, সেখানে সমঝোতা হয়েছিল, কোনো এক কারণে আবারও মনোমালিন্য হয়েছে। যদিও মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলছেন আপনারা অপারেশন লোটাস চালিয়েছেন, সে যাই হোক, আমরা দেখেছি আপনাদের ফের জোটসঙ্গী হতে চলেছে আইপিএফটি। আপনাদের কি বিশ্বাস, আপনারা কি পাহাড়ের ক্ষমতা আপনাদের বিস্তার করতে পারবেন? আমাদের একটাই কথা, সমাজের অন্তিম মানুষের কাছে সামাজিক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই সরকারকে আগামী 16 ফেব্রুয়ারি রাজ্যের মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। কমিউনিস্ট পার্টি, কংগ্রেস পার্টির কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না, কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না। ওরা আন্দোলন, ওরা গত 5 বছর মানুষের দরবারে যায়নি, মানুষের দরবারে যায়নি, মানুষের কোনো সেবা করেনি। কোভিডের সময় যখন আমরা মানুষকে মানে ন্যূনতম চাহিদা পূরণ করার জন্য চাল ডাল পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি, তখন কমিউনিস্ট পার্টির পার্টি অফিসে বসে সেগুলি নিয়ে বিদ্রূপ মন্তব্য করা হচ্ছে। মোদি যখন আমাদের আমার যে প্রশ্নটা ছিল, পাহাড় পুনরুদ্ধারে কি পরিকল্পনা? আমাদের পুরো পরিকল্পনা আছে। যাবো জিতাবো বাবু আপনার কাছে। আমরা যদি দেখি আপনার দুই পাশে যেই দল বসে রয়েছে, অন্যান্য রাজনৈতিক দল রাজ্যে থাকলেও আমরা তাদের আলোচনায় আসছি না, তাদের সংগঠন আমরা যদি দেখি যে অনেকটাই ভিত মজবুত রয়েছে, সে তুলনায় সেটা নিঃসন্দেহে কংগ্রেসের অনেকটাই দুর্বল। সেই জায়গায় কংগ্রেসকে অনেকে ভোটের পাখি বলেও ডাকে, আমরা জানি। আপনারা কি সেই সংজ্ঞা পরিবর্তন করতে এবার সক্ষম হবেন? ভোটের পাখিকে সেটা ভোটের যে প্রার্থী তালিকা দিয়েছে তারপরে বোঝা যাচ্ছে। ভোটের পাখি কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, কোথায় হামলা হচ্ছে, কোথায় কি ভাঙ্গা হচ্ছে, এগুলি মানুষ দেখছে। পাখি উঠছে আর ঘর ভাঙছে, পাখি উঠছে আর মণ্ডল অফিস ভাঙছে, সেটা মানুষ দেখেছে। আর এটা বলতে দিন আমাকে, এখন যে এখানে দুজন বলল যে ত্রিপুরা কখন যুক্ত হলো, বা ত্রিপুরাকে যুক্ত করেছে কংগ্রেস সরকার, এটা অস্বীকার করার মতো নয়। ত্রিপুরা দল গঠিত হয়নি তো নয়, ত্রিপুরাকে আরে আমাদের রাজনৈতিক ইতিহাস 43 বছরের। আপনাকে তিনি অভিযোগটা করেননি, তিনি তার আমি মতো একবার করে বলিনি, বক্তৃতা রাখছেন। বিজেপিকে আমি কিছুই বলিনি, ওদের দলের নাম আরেকটা ছিল। আমাদের রাজনৈতিক ইতিহাস 43 বছরের। কি জানি জাতি কি সংঘ নামে একটা ওদের দলের নাম ছিল, এটা পরে চেঞ্জ করেছে। আগে জনসংঘ একটা দল ছিল, এটা পরে বিজেপি নাম হয়েছে, জনসংঘ ছিল। এটা আরএসএসও করেনি, ত্রিপুরাকে রাজনৈতিক দল নয়। আরএসএস মহাত্মা গান্ধীকে খুন করবার পর রাজনৈতিক দল, আরএসএস রাজনৈতিক দল নয়। আরএসএস মহাত্মা গান্ধীকে খুন করবার পর রাজনৈতিক দল। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান দেওয়ার জন্য। একটু আমরা বলতে দিন। আপনি অনেকটা পস্টানে, আমি ভেবেছি আপনার উত্তর শেষ। বিলোনিয়ার মানুষ আছে এখানে, সবাই শুনুক। 25 বছরে এই বিলোনিয়ার মধ্যে একটা সিটি স্ক্যান এনে দিতে পারেনি কেন বামফ্রন্ট সরকার? উনি উত্তর দেবেন। কিন্তু আমার কাছে একটা কোশ্চেন, কোভিডের জন্য স্বল্প টাকা এই সেই নিয়োগ হচ্ছে না, কিছু হচ্ছে না, অনেক কিছু বলা হয়েছে, কিন্তু এই ডাবল ইঞ্জিন সরকারের সময়ে বিলোনিয়াতে একটা সিটি স্ক্যান আসেনি কেন? এখানের মানুষ কেন সামান্য সিটি স্ক্যানের রিপোর্টের জন্য উদয়পুর আগরতলা দৌড়ে যেতে হয়? সেটা আমি কোশ্চেন করব। অথচ এই কোভিড সিচুয়েশনের মধ্যে বিজেপি অনেক বড় বড় ওদের সম্মেলনও করেছে এডিসি নির্বাচনকে সামনে রেখে, সেটাও কিন্তু মানুষ দেখেছে যে এমন না। ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি বলছিলাম
যে আমরা আসলে দোষারোপ করবার রাজনীতি করি না। বামফ্রন্ট অতীতেও গরিব মানুষের উন্নয়নে ভূমিকা নিয়েছে। রেগার কাজ 100 দিন ছিল, 35 দিনে নেমেছে, এটা 100 দিনের বেশি হবে এবং মানুষের কাজের মজুরি বাড়বে। 200 দিন করে দিয়েছে আমরা, 200 দিন। 200 দিন কেউ নেই। বেতন 200 থেকে বাড়িয়ে দিয়েছে। ত্রিপুরা সরকারের তথ্য বেতন হচ্ছে বাড়িয়ে 35 দিন কাজ হয়েছে। গ্রাম উন্নয়ন দপ্তরের তথ্য। কৃষ্ণবাবু তথ্যটা দেখুন না একটু প্লিজ। আমি বলছি, কথা বলতে এসেছেন যখন তথ্যটা একটু দেখুন। সরকারের ওয়েবসাইট খুলে দেবো এখন। আপনি পারবেন না এটা। 200 দিন, 200 দিনের কাজ হবে। আমি বলছি এখানে যারা ভাতা 1,35,000 মানুষ হারিয়েছিল, সেই 1,35,000 মানুষের ভাতা আমরা ফিরিয়ে দেব। এই রাজ্যের যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্রে যে অসুবিধা এখানে বিজেপি তৈরি করছে, এখন চাকরি পাওয়ার প্রথম শর্ত আপনি যোগ্যতা অর্জন করবার পর আপনাকে লাঠি পেটা করতে হবে, পুলিশের লাঠি চার্জ হবে, তারপর সেই পুলিশের লাঠি কমিউনিস্ট পার্টির কালচার ছিল। খুনের অপরাধীকে চাকরি দেওয়া হয়েছিল। খুন করার বিজেপি কর্মীরা লাঠি পেটা খেতে হয়েছে। কমিউনিস্ট সামনে আমি ক্ষমতায় আসার পর এই রাজ্যে বামফ্রন্টের নেতৃত্বে সরকার হচ্ছে। যাই বলুন কৃষ্ণবাবু, আপনাদের ভিত কমে গেছে। আপনারা হেরে গেছেন, ভোটের আগেই আপনাদের হেরে গেছেন। এই মুহূর্তে আমাদের যে কুরুক্ষেত্রের বিশেষ সম্প্রচার আপনারা দেখছিলেন 35 বিলোনিয়া কেন্দ্র থেকে। আমরা এখানে শেষ করছি। আবারও আমাদের অতিথিদের আরও একবার ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আমাদের এই কুরুক্ষেত্রের আমরা যদি বলি যে মহাযুদ্ধ বা যে সবচেয়ে বড় সম্প্রচার, আপনারা দেখতে আমাদের সঙ্গে থাকুন। নমস্কার। সোনার ত্রিপুরা বানাই, এগিয়ে আসুন ভাইয়েরা বোনেরা ও সবাই, গঠন করুন আবার মোদি মানিক সাহার সরকার, নিয়ে আসুন ত্রিপুরাতে পদ্ম ফুলার একবার। বিজেপি সরকার গড়ুন, পদ্মফুল চিহ্নে ভোট দিন। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। ত্রিপুরা জুড়ে পদ্ম ফুটছে, ঘরে ঘরে আওয়াজ উঠছে, এই সুশাসন চলতে থাক আর সব বাধা ঘুচে যা। বিজেপি সরকার গড়ুন, পদ্মফুল চিহ্নে ভোট দিন। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। হয়েছে নতুন ট্রেন নতুন রাস্তা, তাই বিজেপিতেই ত্রিপুরার রাস্তা। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। বিজেপি সরকার গড়ুন, পদ্মফুল চিহ্নে ভোট দিন। ত্রিপুরাকে চলুন আবার সোনার ত্রিপুরা বানাই, এগিয়ে আসুন ভাইয়েরা বোনেরা ও সবাই, গঠন করুন আবার মোদি মানিক সাহার সরকার, নিয়ে আসুন ত্রিপুরাতে পদ্ম ফুলার একবার। বিজেপি সরকার গড়ুন, পদ্মফুল চিহ্নে ভোট দিন। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। ত্রিপুরা জুড়ে পদ্ম ফুটছে, ঘরে ঘরে আওয়াজ উঠছে, এই সুশাসন